বাপি, তুমি কি এবার স্বপন দাদুর গল্প শোনাবে? হ্যাঁ রে মা, এক স্বপন কুমারকে তো বাঙালি বিস্মৃত হয়েছে প্রায়ই, আর এক স্বপন বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে তো রাখতেই হবে। আর একটা মজার ঘটনা জানিস, এই গল্পটা লেখা হয়েছিল জুরাসিক পার্ক সিনেমাটা রিলিজ করার আগেই। আরে অর্ণব, আমি কিন্তু তোকে না জানিয়েই দিল্লি কালকা মেলের দুখানা বার্থ রিজার্ভ করে রেখেছি। আজ রাত 8:35 ট্রেন হাওড়া ছাড়বে। তুই যাচ্ছিস তো আমার সঙ্গে? হিমালয় পাদদেশে গভীর অরণ্য অঞ্চল সিনকি গিরিসংকট এলাকায় এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। সেখানে নাকি এক ভয়ঙ্কর ড্রাগনের আবির্ভাব হয়েছে। সেই অঞ্চলের এক আদিবাসী সম্প্রদায় এই ড্রাগনকে দেবতা জ্ঞানে পুজো করে এবং প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাতে একটি করে জীবন্ত মানুষ নিবেদন করে ড্রাগন দেবতার নৈবেদ্য হিসেবে। কতক্ষণ হেঁটেছিলাম খেয়াল নেই, একটি পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে এগিয়ে চলছিলাম। সেই মুহূর্তে আকাশ বাতাস কাঁপিয়ে বাইরে থেকে এক বিকট গর্জন শোনা গেল। ঠিকই বলেছিস অর্ণব, পৃথিবীতে কিছুই স্থায়ী হয় না। না হলে চিন্তা করতে পারিস, এত ভয়ানক আকৃতি এবং প্রকৃতির জীবেরাও পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেল প্রায় 6,30,00,000 বছর আগে। নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। স্বপন বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রধান এবং বহুমুখী লেখক। তিনি 20 মে 1947 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রথম গোয়েন্দা গল্প 1966 সালে একটি মাসিক গোয়েন্দা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। 1967 সাল থেকে তিনি আকাশবাণী কলকাতার নিয়মিত নাট্য স্ক্রিপ্ট লেখক হিসেবে প্রতিষ্ঠিত হন। শীর্ষ শ্রেণীর শিশু এবং কিশোর পত্রিকা যেমন শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা, সন্দেশ ইত্যাদির নিয়মিত লেখক হিসেবে তিনি থেকেছেন। আজ তাঁর তৈরি একটি বিশেষ চরিত্র মেঘনাদ ভরদ্বাজের জীবনের প্রথম ঘটনা ড্রাগন পাহাড়ের রহস্য আপনারা শুনতে চলেছেন। ঘরে ঢুকতেই সর্বপ্রথমে চোখে পড়ল বইয়ের মলাটটা। মলাটে অদ্ভুত জীবন্ত একটা প্রাগৈতিহাসিক জানোয়ারের ছবি। থমকে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ফিজিক্যাল ফিজিওলজি, লেখক লিড অ্যান্ড জুডান। মেঘনাদ আমার উপস্থিতি টের পায়নি। সোফায় আধ শোয়াভাবে বসে এক মনে বইটা পড়ে চলেছে। অগত্যা গলা ঝাড়া দিতে হলো। মনোযোগী পাঠকের ধ্যানভঙ্গের অপেক্ষায় অনির্দিষ্টকাল তো আর অপেক্ষা করা যায় না। মেঘনাদ আমার দিকে তাকিয়েই লাফিয়ে উঠে দাঁড়ালো। আরে অর্ণব, এতক্ষণ তোর অপেক্ষাতেই ছিলাম, আমি কিন্তু একেবারে রেডি। ঘরের দিকে এতক্ষণ নজর দিইনি। এবার দেখলাম সুটকেস, সাইড ব্যাগ সব গোছানো, এমনকি সেগুলো ঘরের কোণে নিখুঁতভাবে সাজানো পর্যন্ত রয়েছে। তুই যাচ্ছিস তো আমার সঙ্গে? মেঘনাদের কথা শুনে এবার সত্যিই হাসি পেল। ও কি আমার সম্মতির অপেক্ষায় কখনো বসে থেকেছে? আর সেই মুহূর্তে আমার ভাবনার প্রতিধ্বনিটাই শুনতে পেলাম ওর মুখে। আমি কিন্তু তোকে না জানিয়েই দিল্লি কালকা মেলের দুখানা বার্থ রিজার্ভ করে রেখেছি। আজ রাত 8:35 ট্রেন হাওড়া ছাড়বে। আসলে সমস্ত ব্যাপারটাই আকস্মিক। আজই দুপুরে মেঘনাদ আমার অফিসে হঠাৎ ফোন করেছিল। কথা একটাই, পরের দিন থেকে কমসে কম 15 দিনের ছুটি নিয়ে যেন ওর সঙ্গে আজই দেখা করি। আমি স্বভাবতই জানতে চেয়েছিলাম কারণটা কি। ও শুধু বলেছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এর বেশি আর ভাঙতে চাইনি। আমিও অবশ্য খুব বেশি জেদাজেদি করিনি। মেঘনাদের স্বভাবটা ভালো মতো জানি বলি। মেঘনাদ আমার সব থেকে নিকট বন্ধু। স্কুল কলেজে একসঙ্গে পড়েছি, যদিও কর্মক্ষেত্রে দুজনের পথ সম্পূর্ণ আলাদা। আমি সরকারি অফিসের মৎস্যজীবী, আর মেঘনাদ চাকরি করে এক পাক্ষিক সংবাদ পত্রিকার অফিসে।
সাংবাদিক এবং সেই সঙ্গে মিলিটারির একজন এক্স সার্ভিসম্যান। জার্নালিজম পাশ করে কি খেয়াল হতে মিলিটারিতে ঢুকেছিল। তারপর সেখানকার কার্যকাল শেষ হয়ে যাবার পর গত বছর থেকে পাক্ষিক তাজা খবরে রিপোর্টারের চাকরিটা নিয়েছে, কিন্তু দুঃসাহসের নেশাটা ছাড়তে পারেনি। পত্রিকার মালিক হরিসাধনবাবুও খুব চালাক লোক। এসব ব্যাপারে মেঘনাদকে বরং উৎসাহিতই করেন, অবশ্যই তার পত্রিকার বৃহত্তর স্বার্থে। আর আমি মেঘনাদকে শুধু বন্ধু হিসাবেই ভালোবাসি না, ওকে আমি শ্রদ্ধা করি, ভরসা করি। শ্রদ্ধা করি ওর সাহস আর বুদ্ধিকে। কোনো কিছুতেই ওকে কখনো নার্ভাস হতে দেখিনি, ভয় পেতেও না। বরং যে কোনো বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াটাই বোধহয় ওর নেশা। তাই মেঘনাদ যখন ফোনে সংক্ষেপে ওর বক্তব্য সারল, তখনই বুঝলাম নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছে ও। সুতরাং আমায় সঙ্গে না নিয়ে ছাড়বে না। মেঘনাদের সামনে বসেই কথাগুলো ভাবছিলাম। হঠাৎ মেঘনাদ বলল, ক্যাপ্টেন সিংকে তোর মনে আছে? মনের মধ্যে আমি হাতড়াতে থাকি। হ্যাঁ রে, মিলিটারিতে থাকতে আমার খুব বন্ধু ছিল। তোর সঙ্গেও তো আলাপ করিয়ে দিয়েছিলাম। লম্বা চওড়া বিশাল চেহারা, আমায় খুব পছন্দ করত। এবার মনে পড়েছে, বললাম। তা হঠাৎ ক্যাপ্টেন সিংয়ের প্রসঙ্গ তুললি যে? ক্যাপ্টেন সিং এখন আছেন ভারতের উত্তর সীমান্তে হিমালয় পাদদেশে সিনকি সংকট অঞ্চলে। এখানে টহলদারি এক ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন তিনি। কয়েকদিন আগে সিং আমায় একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে, তুই পড়ে দেখতে পারিস। টেবিলের ড্রয়ার খুলে কয়েক পৃষ্ঠার একটা দীর্ঘ চিঠি মেঘনাদ আমার দিকে এগিয়ে দিল। ক্যাপ্টেন সিং মেঘনাদকে যা লিখেছেন এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। সত্যি চিঠির বক্তব্য ভারী অদ্ভুত এবং সেই সঙ্গে অবিশ্বাস্য। হিমালয় পাদদেশে গভীর অরণ্য অঞ্চল সিনকি গিরিসংকট এলাকায় এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। সেখানে নাকি এক ভয়ঙ্কর ড্রাগনের আবির্ভাব হয়েছে। সেই অঞ্চলের এক আদিবাসী সম্প্রদায় এই ড্রাগনকে দেবতা জ্ঞানে পুজো করে এবং প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাতে একটি করে জীবন্ত মানুষ নিবেদন করে ড্রাগন দেবতার নৈবেদ্য হিসেবে। সমস্ত ব্যাপারটা ঘটে চলেছে গত বেশ কয়েক বছর যাবৎ। কত বছর তা ক্যাপ্টেন সিং বলতে পারেন না, কারণ ওই আদিবাসী সম্প্রদায় এ সম্পর্কে আশ্চর্য গোপনীয়তা রক্ষা করে চলে এবং ওরা আশেপাশের সমস্ত ট্রাইব থেকে বিচ্ছিন্ন এক ভিন্ন জীবনযাত্রা নির্বাহ করে চলেছে। তবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে ওদের সম্পর্কে সরকারি কর্তাদের টনক নড়ে গেছে। তবে ক্যাপ্টেন সিং যেটুকু অনুসন্ধান করে জেনেছেন তাতে তিনি স্থির নিশ্চিত যে একটা কিছু অবিশ্বাস্য ব্যাপার দিনের পর দিন ঘটে চলেছে ওখানে। এমনকি ভয়ঙ্কর ড্রাগন আকারের বিশাল এক জানোয়ারকে নিজের চোখে একদিন পাহাড়ি পথে হাঁটতে দেখেছেন তিনি। বিভৎসতার আকৃতি, লম্বায় প্রায় 60 ফুটের মতো, সামনের পা দুটো ছোট ছোট, পিছনের দুটি পা এবং ল্যাজের উপর ভর দিয়ে হাঁটে। তার অমানুষিক গর্জনে পাহাড়ের চাঙর পর্যন্ত নাকি ভেঙে পড়ে। লিখেছেন ক্যাপ্টেন সিং। ভারত সরকার ব্যাপারটা সম্পর্কে একটা প্রাথমিক গোপন তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সে ভার পড়েছে ক্যাপ্টেন সিংয়ের উপরেই। এখানকার পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সরকারি তরফে সবথেকে বেশি পরিচিত তিনি। ক্যাপ্টেন সিং এই তদন্তের ব্যাপারে মেঘনাদের কাছে প্রত্যক্ষ সাহায্য চান। এ সম্পর্কে বিস্তারিত আরও তথ্য তিনি মেঘনাদকে সাক্ষাতে জানাবেন। চিঠিটা পড়তে পড়তে সব কিছুই আমার কাছে অস্বচ্ছ মনে হচ্ছিল। রূপকথার ড্রাগন কি কখনো বাস্তবে সত্য হতে পারে? চিঠিটা পড়া শেষ করে মেঘনাদের হাতে ফেরত দিতেই ও বলল, কি বুঝলি? কিচ্ছু না, স্রেফ ধোঁয়া। চীন জাপানের রূপকথার ভূত যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন সিংয়ের মতো এক জাদরেল মিলিটারি অফিসারের ঘাড়ে চাপবে তা আগে ভাবতেই পারিনি। তার মানে তুই বলতে চাস সবটাই গাঁজাখুরি? অন্তত কষ্ট কল্পনা তো বটেই। দেখ, ওই সব অঞ্চল সম্পর্কে আজগুবি নানা ধরনের কথা মাঝে মাঝেই শোনা যায়। ইয়েতি বা তুষার মানব নিয়ে কিছুদিন আগে কি কম হইচই হয়েছিল?
আসলে নিঃসঙ্গ নির্জন এলাকায় বিভ্রান্তি খুব বেশি করে তাড়া করে বেড়ায়। যেমন ধর, মরুভূমিতে মরীচিকার কবলে প্রচুর লোক প্রাণ হারিয়েছে। একটু থেমে বললাম, আর দেখ, ক্যাপ্টেন সিং হিমালয়ের পাদদেশে বর্তমানে যে অঞ্চলে বাস করছেন সেখানে এমন ধরনের বিভ্রান্তি খুবই সম্ভব। মেঘনাদ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু সেখানে যেতে আমাকে হবেই অর্ণব। ক্যাপ্টেন সিংকে আমি আজই সকালে টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছি। অগত্যা আমাকেও সেই দিনই দিল্লি কালকা মেলের যাত্রী হতে হলো। মনে যাই ভাবি, সমস্ত ব্যাপারটা আমার যতই অবাস্তব মনে হোক, মেঘনাদকে আমি কখনো অস্বীকার করতে পারিনি। আমি জানতাম একবার যখন মনস্থ করেছে, এই সংকল্প থেকে মেঘনাদকে নড়ানো যাবে না। তাছাড়া লোকসানটাই বা কোথায়? ড্রাগন রহস্যের মীমাংসা হোক বা না হোক, এই সুযোগে কটা দিন বেরিয়ে নেওয়া তো যাবে। হিমাচল প্রদেশের ওই সব পাহাড়ি অঞ্চলে ইচ্ছে করলেই সবসময় বেরিয়ে আসার সুযোগ হয়ে ওঠে না। অথচ স্বাদ বহুদিনের, এত দিনে সে স্বাদ পূর্ণ হতে চলেছে। গন্তব্য আমাদের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ছাড়িয়ে তিব্বত সীমান্তের কাছাকাছি দুর্গম পাহাড়ি এলাকা সিনকি গিরিসংকটের নিকটবর্তী গিরি উপত্যকা। তবে আপাতত এই ট্রেনে গিয়ে পৌঁছাবো প্রথম কালকায়, সেখান থেকে অন্য ট্রেন ধরে সিমলায়। মেঘনাদ কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই ফিজিক্যাল ফিজিওলজির সেই বইটা মুখে নিয়ে বসেছে, যার মলাটে একটা প্রাগৈতিহাসিক জীবের ছবি আঁকা। সেদিন রাত্রে আর মেঘনাদের সঙ্গে বিশেষ কথাবার্তা হলো না। টিফিন ক্যারিয়ারে লুচি, কষা মাংস আর সন্দেশ ছিল। দুজনে খেয়ে দিয়ে আপার বার্থে লম্বা হলাম। ট্রেনের মিষ্টি দোলায় ঘুম আসতে দেরি হলো না। রাত্রে যখন একবার ঘুমটা ভাঙল, হাত ঘড়িতে রাত 2টো বেজে গেছে। ট্রেন বাংলাদেশ ছাড়িয়ে চলে এসেছে অনেক দূর। মেঘনাদ কিন্তু তখনও বইটা ছাড়েনি। আশ্চর্য মনোযোগী পাঠক। যা হোক, পরদিন সকালে উঠে মুখ টুক ধুয়ে বাথরুম সেরে কূপের ভিতর ঢুকে দেখি মেঘনাদ আগের স্টেশন থেকে 2 ভাঁড় চা নিয়ে জমিয়ে বসে 1 ভাঁড় চায়ে চুমুক দিচ্ছে। আমায় দেখে বলল, মুখে দিয়ে দেখ, দারুণ করেছে চাটা। স্টেশনগুলোতে সাধারণত চায়ের নামে যা দেয়, আসলে বিশুদ্ধ গোমূত্র ছাড়া আর কিছু ভাবা যায় না। লক্ষ্য করে দেখলাম তখনও মেঘনাদের পাশে সেই বইটা উপুড় করা রয়েছে। বললাম, কি ব্যাপার বলতো? কদিন থেকে দেখছি ফিজিক্যাল ফিজিওলজির ওই বইটা এক নাগাড়ে মুখে করে রয়েছিস। শুধু মুখে নয় বন্ধু, বলতে পারিস গিলছি। আসার আগে এটি আমার এক অধ্যাপক বন্ধুর থেকে বাগিয়ে এনেছি। যতই পড়ছি ততই অবাক লাগছে। তা প্রাগৈতিহাসিক জীবজন্তুরা আজ তো মানুষের কাছে বিস্ময় ভরা ইতিহাস, বললাম আমি। সে কথাই সব কথা নয় অর্ণব। পৃথিবীর ইতিহাসে 6 কোটি 60 লক্ষ বছর অতীত থেকে 23 কোটি বছরের ইতিহাস, যাকে বলে মেসোজাইক যুগ। তখন সারা পৃথিবীতে এক চেটিয়া রাজত্ব করেছিল ওরাই। বিরাট বিরাট আকৃতির টাইরানোসরাস, স্টেগোসরাস, টেরোসরাসের দল। এরা তো প্রকৃতপক্ষে সবাই সরীসৃপ শ্রেণীভুক্ত। প্রাগৈতিহাসিক বিদদের কিছুটা আমিও সুযোগ পেয়ে উগড়ে দিই। কিন্তু মেঘনাদ আমার কথাকে মোটেই আমল না দিয়ে বলল, এদের চেহারাগুলোর কথা ভেবেছিস? আধুনিক কালের টিকটিকি, গোসা প্রভৃতির 1000 গুণ বড় আর তেমনই হিংস্র। উড়ন্ত টেরোসর সরীসৃপের ডানা দুটি তো দাঁড়াতো লম্বায় প্রায় 27 ফুটেরও বেশি। শিরদাঁড়াটা সরীসৃপের মতো, পা দুটো বাজ পাখির মতো। চামড়ার ডানার মাঝে ছোট ছোট 2টি হাতের মতো, যার সাহায্যে গাছের ডাল বা কাণ্ড বেয়ে অনায়াসে চলাফেরা করত ওরা। মাটির সরীসৃপ তখন সবেমাত্র পাখি হবার উপক্রম করছে। আমি বললাম, তা তুই হঠাৎ এদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লি কেন বলতো? মেঘনাদ বলল, ডাইনোসরদের ইতিহাস নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। এরাই তো এই পৃথিবীর আদি বাসিন্দা।
10-15 কোটি বছর আগে যখন বিবর্তনের ইতিহাসে মানুষের চিহ্ন মাত্র নেই, তখনই ওরা সারা পৃথিবীর বুকে রাজত্ব করেছে। পাহাড় জলাভূমির একচ্ছত্র অধিপতি ছিল ওরাই। কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। ফস করে কবিগুরুর বিখ্যাত পংক্তিটা মুখ থেকে বেরিয়ে গেল। মেঘনাদ দার্শনিক ভঙ্গিতে বলল, ঠিকই বলেছিস অর্ণব, পৃথিবীতে কিছুই স্থায়ী হয় না। না হলে চিন্তা করতে পারিস, এত ভয়ানক আকৃতি এবং প্রকৃতির জীবেরাও পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেল প্রায় 6,30,00,000 বছর আগে। আমি বললাম, কিন্তু আমাদের বর্তমান অভিযানের সঙ্গে ডাইনোসর প্রসঙ্গের কোনো যোগ আছে কি? তুই মিছিমিছি সময় নষ্ট করছিস মেঘনাদ। কোনো কিছুই বৃথা যায় না বন্ধু। ড্রাগনের উদ্ভব সম্পর্কে চিন্তা করতে করতেই বিষয়টা সম্পর্কে আমার দৃষ্টি আকৃষ্ট হয়। তার মানেটা বোঝা কি খুবই শক্ত? তুই তো জানিস, ড্রাগন চীন এবং জাপানি উপকথার এক ভয়ঙ্কর জীব, সরীসৃপ জাতীয়, বিরাট হিংস্রতার আকার, চোখ আর মুখের আগুনে এক একটা জনপদ সে ধ্বংস করে দিতে পারে। তুই কি বলতে চাস? শুধু এইটুকুই বলতে চাই যে ড্রাগনের আকার প্রকার এবং আচরণের সঙ্গে আমি যেন সেই কোটি কোটি বছর আগের সরীসৃপ জাতীয় ডাইনোসরদের একটা অদ্ভুত মিল পাচ্ছি। আমি কিছুটা বোকার মতোই তাকিয়ে রইলাম মেঘনাদের দিকে। বুঝতে পারলাম যে ও যা বলতে চায় তা ভাবতে গেলে সমস্ত ব্যাপারটা আমার কাছে আরও তালগোল পাকিয়ে যাবে। সিমলায় এসে পৌঁছালাম আরও কদিন পর সন্ধ্যা নাগাদ। ক্যাপ্টেন সিং মেঘনাদের টেলিগ্রাম পেয়ে নিজেই স্টেশনে অপেক্ষা করছিলেন। লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা, সেনাবাহিনীর একজন যোগ্য অফিসার। মেঘনাদকে দেখেই ক্যাপ্টেন সিং বুকে জড়িয়ে ধরলেন। প্রায় 3 বছর বাদে দুজনের দেখা। স্টেশনের কাছেই আমাদের জন্য হোটেলের রুম বুক করা ছিল। আমরা হোটেলে উঠলাম। সঙ্গে লটবহর খুব বেশি ছিল না, যতটুকু না নিলে নয়। এ ব্যাপারে মেঘনাদের স্পষ্ট নির্দেশ ছিল। সেদিন রাতটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ক্যাপ্টেন সিং বলে গেলেন পরদিন সকালে এসে তিনি কথা বলবেন। পরদিন 7 সকালে ক্যাপ্টেন সিং এসে হাজির। আমরা তখন হোটেলের রুমে বসে ব্রেকফাস্ট খাচ্ছি, টোস্ট, ডিম সেদ্ধ, কলা আর চা। ক্যাপ্টেন সিং এসে পড়াতে আমরা ওর জন্য ব্রেকফাস্টের অর্ডার দিলাম। লক্ষ্য করলাম ক্যাপ্টেন সিংয়ের হাতে একটা বড় ঠোঙায় বেশ কয়েকগুচ্ছ টাটকা আঙুর। সিমলার আঙুর ভারী মিষ্টি। মেঘনাদ তো ভারী খুশি। চা খেতে খেতে আমাদের কথা হচ্ছিল। ক্যাপ্টেন সিং আপাতত উঠেছেন এখানকার এক মিলিটারি ক্যাম্পে। চায়ে চুমুক দিয়ে উনি বললেন, মেঘনাদ ভাইয়া, হিমালয় পর্বতমালার নিচে এই পাহাড়ি জঙ্গল এলাকায় এখনো এমন অনেক রহস্য আছে যা ভাবনার বাইরে। এমন অনেক অঞ্চল আছে যেখানে সভ্য মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি। এসব এলাকার যারা অধিবাসী তারা এখনও রয়ে গেছে সেই প্রাচীন জীবনযাত্রায়, যার অনেক কিছুই দুর্গেয়। সভ্য মানুষ যদি কখনো সেখানে প্রবেশ করে, সেসব অধিবাসীর দল তাকে এড়িয়ে চলতে চায়। নিজেদের জীবনযাত্রা, রীতিনীতি, বিশ্বাসের কথা কিছুই তারা প্রকাশ করে না। সিনকি উপত্যকা এমনই এক দুর্ভেদ্য রহস্যময় অঞ্চল। মেঘনাদ বলল, জায়গাটা মোটামুটি কোথায় বলতে পারেন ক্যাপ্টেন? জায়গাটা হচ্ছে ওই হিমাচল প্রদেশের প্রান্ত দেশে। কিছু দূরেই শুরু হচ্ছে তিব্বত ভূমি। ক্যাপ্টেন সিং বলতে লাগলেন, পাইন, ভার ইত্যাদি পাহাড়ি গাছগাছালির অরণ্য ঘেরা একটা দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চল। যে পাহাড়ি অধিবাসী সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনার যোগ আছে আগেই চিঠিতে জানিয়েছি। তারা ভারী অদ্ভুত জাতের। আশেপাশের অন্যান্য আদিবাসী গোষ্ঠীদের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই। তাদের সঙ্গে ভাব জমানো সহজ কথা নয়, তবু অনেক কষ্ট করে তাদের সম্পর্কে কিছু কিছু তথ্য সংগ্রহ করেছি, যার অনেক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আপনি তো ওই সিনকি উপত্যকা অঞ্চলেই এখনো আছেন? মেঘনাদ প্রশ্ন করে। বলতে পারে।
বলতে পারেন কাছাকাছি ঊর্ধ্বতন সরকারের কর্তৃপক্ষ যেহেতু বিষয়টা নিয়ে আগ্রহী, তাই ও ব্যাপারে বিশেষ ভারপ্রাপ্ত হয়েও জায়গা থেকে কিছু দূরে সীমান্ত এলাকায় ওই কাজের অনুসন্ধানের জন্য যে মিলিটারি বেস করা হয়েছে সেখানেই থাকতে হয়। আচ্ছা, পাহাড়ি ড্রাগন কি আপনি নিজের অঞ্চলেই দেখেছেন ক্যাপ্টেন সিং? প্রশ্নটা অনেক দিন ধরেই মনে ঘোরাফেরা করছিল, এবার দুম করে ছুঁড়ে দিই। ড্রাগনের প্রসঙ্গ উঠতে ক্যাপ্টেন নড়ে চড়ে বসলেন, বললেন, সত্যি না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না অর্ণববাবু। এমনকি সমস্ত ব্যাপারটাই এখনো আমার কাছে দুঃস্বপ্ন বলে মনে হয়। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন তো। মেঘনাথ সিগারেটের প্যাকেট বার করে আমার দিকে এগিয়ে দিয়ে নিজেও একটা ধরালো। সিগারেটের একটা দীর্ঘ টান মেরে এক মুখ ধোঁয়া ছেড়ে কয়েক সেকেন্ড মনে মনে বক্তব্যটা একটু গুছিয়ে নিয়ে তারপর ক্যাপ্টেন শুরু করলেন তার কাহিনী। সিনকিগিরি উপত্যকা এলাকায় যে আদিবাসী সম্প্রদায় বাস করে তাদের সম্পর্কে বেশ কিছু গুজব দীর্ঘদিন যাবতীয় ওই অঞ্চলে ছড়ানো আছে। বলতে কি, ওরা সকলের থেকে বিচ্ছিন্ন বিচিত্র জীবনধারা অনুসারী। অন্য আদিবাসী ট্রাইবের ধারণা ওরা বিচিত্র ভয়াবহ দানবের উপাসক, যাকে ওরা বলে ড্রাগন দেবতা। কয়েক বছর আগে টহলদার বাহিনীর ক্যাপ্টেন হয়ে আমি এখানে এসেছিলাম। তখন থেকেই এই জঙ্গলি গুজব সম্পর্কে আমি ইন্টারেস্টেড হই। আসলে ব্যাপারটা কি সেটাই জানতে হবে। কি এমন গোপনীয়তা আছে ওই বিশেষ ট্রাইবটার জীবনধারায়? ভাবনা যত সহজ, কাজটা কিন্তু তত সহজ মোটেই নয়। দিনের পর দিন নানাভাবে চেষ্টা করেছি ওদের সঙ্গে ভাব জমাতে, নানা উপহার সামগ্রী রেখে এসেছি ওদের কাছাকাছি, নানা উপকার করার প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু তবু ওরা ভারতপক্ষে পাত্তা দেয়নি। অবশেষে অনেক কষ্টে কিছুটা পরিচয় হলো ওই গ্রামের আদিবাসী তরুণ পিংলার সঙ্গে। শক্ত সামর্থ্য, সবল তাজা দেহ, নানা রকম সুখাদ্য আর উপহারে ওর মন ভেজালাম। আগুন ছোড়া যন্ত্র অর্থাৎ বন্দুক চালাতে শিখিয়ে দিলাম পিংলাকে। ও আমার বশ মানল। ওর মুখ থেকেই জানলাম ওই আদিবাসীদের জীবনের কিছু গূঢ় তথ্য। আমরা রুদ্ধশ্বাসে শুনছিলাম ক্যাপ্টেন সিংয়ের কাহিনী। মাঝপথে একবারও বাধা দেবার চেষ্টা করলাম না। যা জানলাম তা আমার অনুমানের থেকেও অদ্ভুত। এই বিংশ শতাব্দীতে তার রূপকথা মনে হয়। ক্যাপ্টেন সিং আবার তার কাহিনী শুরু করলেন। প্রতি বছর পূর্ণিমা রাতে ওরা ড্রাগন দেবতার ভোগে নিবেদন করে একজন করে শক্ত সামর্থ্য যুবা পুরুষ। গ্রামের প্রান্তে একটা বেদিতে হাত পা বেঁধে সেই তরুণটিকে মন্ত্রপুত করে ফেলে রাখা হয় এবং নির্দিষ্ট সময় এসে তার সেই পুজোর ভোগ অর্থাৎ যুবা পুরুষটিকে মুখে করে নিয়ে যায়। এও কি সম্ভব? মেঘনাথ হাতের সিগারেটটা পর্যন্ত টানতে বিস্মৃত হয়েছে। হ্যাঁ মেঘনাথ ভাইয়া, আরো আশ্চর্য হলো সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করে একজন আদিবাসী ওঝা বা পুরোহিত, এবং সে কিন্তু পুরুষ নয়, একজন নারী। নারী ওঝা? মেঘনাথ বেশ অবাক হয়েই বলল, বুনো আদিবাসীদের মধ্যে এমন কোনো রীতির কথা আমার জানা নেই। এইসব আদিবাসী সম্প্রদায় সাধারণত মেয়েদের সম্পত্তি হিসেবে গণ্য করে এবং তাদের কোনো বিশেষ সম্মানও দেয় না, একমাত্র সম্পূর্ণভাবে মাতৃতান্ত্রিক কিছু গোষ্ঠী ছাড়া। এরা কি তেমন কোনো গোষ্ঠীর? না মেঘনাথ ভাইয়া। ক্যাপ্টেন সিং মেঘনাথের কথা শেষ করার আগেই বললেন, এই বিশেষ ক্ষেত্রটি ছাড়া আর সব ব্যাপারে ওরা পুরুষ শাসিত। আমি যতদূর সম্ভব খোঁজ নিয়ে দেখেছি। আশ্চর্য। কথাটা মেঘনাথ খুব অস্ফুটভাবে উচ্চারণ করলেও আমার কান এড়ায় না। ক্যাপ্টেন সিং আবার শুরু করলেন, ওদের বিশ্বাস ড্রাগন দেবতা বাস করেন সিনকি উপত্যকা থেকে কিছু দূরে এক পার্বত্য এলাকায়। জায়গাটার নাম ওরা দিয়েছে ড্রাগন পাহাড়। সেখানে নাকি কেউ গেলে আর ফিরে আসে না। ড্রাগন দেবতার অভিশাপে পুড়ে ছাই হয়ে যায়, তাই সে পাহাড়ের ধারের কাছে কেউই যায় না তারা।
এ বিশ্বাস কতদিন ওদের মধ্যে আছে কিছু জানতে পেরেছেন? মেঘনাদ প্রশ্ন করল। ও প্রথমে বলতে রাজি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত জানিয়েছে ড্রাগন দেবতার পুজো ওদের মধ্যে বহুকাল যাবৎ চলে এলেও ড্রাগন দেবতাকে জ্যান্ত মানুষ ভোগ দেওয়ার রীতিটি খুব বেশি দিনের নয়। সম্ভবত এখানকার সর্দারের বাবার আমল থেকেই নাকি এইসব শুরু হয়েছে। আর ওই নারী ওঝা, ও কতদিন কাজ চালিয়ে যাচ্ছে? এ সম্পর্কে পিংলার কাছ থেকে একটা কথাও বার করতে পারিনি, তবে মনে হয়েছে গ্রামটিতে তার অসীম প্রতাপ। সবাই সম্বোধন করে দেবী রানী। দেবী রানী? মেঘনাদ কথাটা শুনে কিছুক্ষণ অবাক বিস্ময়ে ক্যাপ্টেন সিং এর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ওঝা দেবী রানীকে আপনি নিজের চোখে কখনো দেখেছেন ক্যাপ্টেন সিং? তা সম্ভব হয়নি, আর পিংলাও যা বর্ণনা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে তার চেহারার গঠনের সঙ্গে নাকি আদিবাসী সম্প্রদায়ের কারোরই বিশেষ মিল নেই। আর বয়স কত তাও কেউ জানে না। কেউ বলে 30, কেউ বলে 50 বা 60, আবার কারুর মতে সে নাকি 200-300-রও বেশি। ক্যাপ্টেন সিং বললেন। এরপর আর কেউ কোনো কথা বলল না। তারপর মেঘনাদই নীরবতা ভাঙল। আর সেই ড্রাগন, সেটাকে আপনি দেখলেন কোথায়? ক্যাপ্টেন সিং আর একটা সিগারেট ধরাচ্ছিলেন। মেঘনাদের কথায় থমকে গিয়ে সিগারেটটা না ধরিয়েই বললেন, ড্রাগন পাহাড়ের দিকে আমি নিজেই একদিন গিয়েছিলাম। ড্রাগন পাহাড়? তার মানে পাহাড়ি আদিবাসীরা যেখানে সেই ড্রাগন দেবতা বাস করে বলে বিশ্বাস করে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ অর্ণববাবু, এই ঘটনাটা ঘটেছে মাত্র মাসখানেক আগে। আসলে দীর্ঘদিন এ সম্পর্কে নানা ধরনের সংস্কার আর গুজব শুনতে শুনতে ইচ্ছাটা মনে জেগেছিল বহু আগে। পিংলাকে ইচ্ছের কথাটা জানিয়ে অভিযানের সঙ্গী হতেও বলেছিলাম, কিন্তু প্রস্তাবটা শুনে সে এত ভয় পেয়েছিল, মনে হয়েছে ওকে যেন মৃত্যুকূপে ঝাঁপ দিতে বলা হচ্ছে। নিজে তো রাজি হলোই না, আমাকেও নিবৃত করার চেষ্টা করতে লাগলো। ওর বক্তব্য, ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। ওদেরই 2-1 অবাধ্য হটকারী নাকি যাওয়ার চেষ্টা করে নিরুদ্দেশ হয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বুঝলাম পিংলা প্রাণ থাকতেও আমার সঙ্গী হবে না, কিন্তু আমার সংকল্প টলল না। অগত্যা কাউকে কিছু না জানিয়েই একদিন দিনের বেলা একেবারে একা ড্রাগন পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। ক্যাপ্টেন সিং তার সাহসী অভিযানের কাহিনী শুরু করলেন। আমাদের কৌতূহল তখন আরও তীব্র হয়ে উঠেছে। ক্যাপ্টেন সিং এর ভাষায়, পাহাড়ের কাছাকাছি যখন এসে পৌঁছলাম, প্রকৃতিতে সন্ধ্যার ঘোর নেমেছে। একটু আগেই সূর্য অস্ত গেছে, অন্ধকার নেমে আসছে পাহাড় ডিঙিয়ে। জায়গাটা অদ্ভুত স্তব্ধ, কোথাও কোনো জনপ্রাণী নেই। একটা সম্বর কিংবা কাঠবিড়ালিও চোখে পড়ল না। মনে পড়ল পিংলার সাবধান বাণী, ড্রাগন পাহাড় সবার কাছেই নিষিদ্ধ এলাকা। হাতে টর্চ, কাঁধে বন্দুক নিয়ে পাহাড় ভেঙে এগিয়ে চললাম ড্রাগন পাহাড়ের ভেতর দিকে। ফার আর পাইনের জঙ্গল দূরে মাথা নাড়াচ্ছে। মনে হলো ওরাও যেন আমায় নিষেধ করতে চায়। ড্রাগন পাহাড় মানুষের জন্য নয়, অন্য দেবতার আশ্রয়স্থল। কতক্ষণ হেঁটেছিলাম খেয়াল নেই। একটি পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে এগিয়ে চলছিলাম। হঠাৎ কানে এলো এক অদ্ভুত গর্জন। সে আওয়াজের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। পবন গর্জন কোনোদিনও শুনিনি আমি। সিংহের গর্জন তার কাছে তুচ্ছ, বরং কালবৈশাখী রাতে যখন বজ্রপাত হয়, এই ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে সেদিনের শোনা গর্জনের কিছুটা তুলনা মেলে। আমি চমকে তাকালাম। দূরের সমস্ত পাহাড়ের উপত্যকাটা জুড়ে ওটা কি? সামনে পাহাড় বন্ধ করে ওটা কি কোনো পাহাড়ের প্রাচীর? কিন্তু একটু আগেই তো আমি পথ খোলা দেখেছি, তবে এক্ষুনি ও পথ বন্ধ হয়ে গেল কি করে? আবার সেই গর্জন। মনে হলো সামনের ওই পাহাড় থেকেই গর্জনটা ভেসে আসছে। একটু বাদে ওটা সম্পূর্ণভাবে দৃষ্টিসীমায় এলো। অন্ধকারটা সরে যেতে বুঝলাম
সামনে ওটা কোনো চলন্ত পর্বত নয়, বরং পর্বত প্রমাণ উঁচু এক অদ্ভুত প্রাণী, অনেকটা সরীসৃপের মতো চেহারা, তবে তুলনায় অনেক গুণ বড়। পিছনে দুটো পা ও লেজে ভর দিয়ে হেঁটে আসছে। সামনের পা দুটো সেই অনুপাতে ছোট আর মুখটা লম্বাটে, হাঁ করাতে লম্বা জিভটা বেরিয়ে আসছে ঘন ঘন। সমস্ত জন্তুটার আয়তন অন্তত 60 ফুটের কম হবে না। গর্জনটা আবার শোনা গেল, সেটা বেরিয়ে আসছে ওই ভয়ঙ্কর জানোয়ারটার গলা থেকে। মেঘনাদের দিকে তাকিয়ে দেখলাম ক্যাপ্টেন সিংয়ের প্রতিটি কথাও যেন গোগ্রাসে গিলে চলেছে। কিন্তু এটি কোন অবিশ্বাস্য কাহিনী শোনাচ্ছেন ক্যাপ্টেন সিং? ক্যাপ্টেন আর একটা সিগারেট ধরিয়ে একটা টান মেরে আবার শুরু করলেন। জানোয়ারটা সামনের দিক থেকে আমার কাছে ক্রমশ এগিয়ে আসছে। এগোবার আমার আর উপায় নেই, একমাত্র পথ পশ্চাৎ অপসারণ। একটা বন্দুকের গুলি জানোয়ারটার কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হলো না। তার আগেই ও আমার উপর ঝাঁপিয়ে পড়বে। মনে পড়ল পাহাড়ি আদিবাসীদের বিশ্বাসের কথা। ওরা জীবন্ত ড্রাগন দেবতার পুজো করে। সে দেবতা এবং তার বাহনের আস্তানা ড্রাগন পাহাড়। এই কি তবে সেই ড্রাগন জানোয়ারটা? বোধহয় ততক্ষণে আমায় দেখতে পেয়েছে। ঘন ঘন লেজ আঁচড়াচ্ছে, সেই সঙ্গে প্রচন্ড গর্জন। সারা পাহাড় কম্পিত করে পায়ে পায়ে এগিয়ে আসছে আমার দিকে। আমার মনের মধ্যে কে যেন চিৎকার করে উঠল, পালাও ক্যাপ্টেন সিং, না পালালে মরণ তোমার কেউ ঠেকাতে পারবে না। আমাদের দূরত্ব কমে আসছে, আরো আরো। শেষ পর্যন্ত আমাকে পালাতেই হলো মেঘনাদ ভাইয়া, কারণ এই ক্ষেত্রে পাল্টা আক্রমণ করতে যাওয়ার একটাই অর্থ, তা হলো আত্মহত্যা। ক্যাপ্টেন সিং থামলেন, খানিক নীরবতা, তারপর বললেন, ড্রাগন পাহাড় থেকে আমায় পালিয়ে আসতে হয়েছে, কিন্তু সেই দিনই প্রতিজ্ঞা করেছি এই রহস্য উদ্ঘাটন আমিই করব। আর তাই এ ব্যাপারে সবচেয়ে আগে তোমার কথাই মনে পড়েছে মেঘনাদ ভাইয়া। আমি কিন্তু বিস্ময়ে সত্যি মুখ হয়ে গেছি। ক্যাপ্টেন সিং এতক্ষণ যা বললেন তা যদি মেনে নিতে হয়, তবে পৃথিবীতে ড্রাগন অস্তিত্বকে সত্যি বলে স্বীকার করে নিতে হবে। 60 ফুট লম্বা সরীসৃপ জাতীয় জীবের বর্ণনার সঙ্গে ড্রাগনের অনেকটাই মেলে। কিন্তু তাই বলে রূপকথার জগৎ যদি বাস্তবে সত্য হয়ে ওঠে, তবে তো মানুষের বাস্তব ধ্যান ধারণাগুলো প্রচণ্ডভাবে আহত হবে। তবে কি মেঘনাদ সেদিন ট্রেনে যা বলেছিল, তেমন কোনো প্রাণের সত্যি আবির্ভাব ঘটেছে এই বিংশ শতাব্দীতে? সেই প্রাগৈতিহাসিক বিশালাকৃতির টাইরানোসরাস বা স্টেগোসরাসের মতো জানোয়ার? কিন্তু তাই বা কি করে সম্ভব? তারা তো পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে আজ থেকে অন্তত 6 কোটি বছর আগে। মেঘনাদের দিকে তাকিয়ে দেখলাম ও গভীর চিন্তায় মগ্ন। ক্যাপ্টেন সিং বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়ার একটার পর একটা রিং ছেড়ে যাচ্ছে। বেশ কয়েক মিনিট কেটে গেল এভাবেই। আমার কাছে মুহূর্তগুলো অস্বস্তিকর। হঠাৎ মেঘনাদ মাথা তুলল, ক্যাপ্টেন সিংয়ের দিকে পূর্ণ দৃষ্টি মেলে বলল, শিনকি উপত্যকা এখান থেকে কত ঘন্টার রাস্তা ক্যাপ্টেন সিং? সেটা পথের অবস্থার উপর নির্ভর করে। ধস পড়ে বাহারি পথ যদি বন্ধ না হয়ে যায়, তাহলেও একটা দিন তো লাগবে। মেঘনাদের আগ্রহ লক্ষ্য করে ক্যাপ্টেন সিংয়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। আপনি জিপের ব্যবস্থা করুন, সম্ভব হলে আজই আমি যাত্রা করতে চাই। মেঘনাদ এক নিঃশ্বাসে কথাগুলো উচ্চারণ করি উঠে দাঁড়ালো। সিমলা ছাড়লাম পরদিন সকালে। আগের দিনটা সমস্ত গোছগাছ করতেই সময় কেটে গেল। দুর্গম পার্বত্য অঞ্চলে যাবার উপযোগী কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিল মেঘনাদ। তার মধ্যে অবশ্যই আছে আমাদের দুজনের জন্য 2টি আগ্নেয়াস্ত্র, রিভলভার। আদিবাসীদের জন্য নানা রংচঙে এবং স্প্রিংয়ের খেলনা কিনল মেঘনাদ। আর সেই সঙ্গে ফিলিপস কোম্পানির একটা অলওয়েজ রেডিও ট্রানজিস্টার। ওটা এ অভিযানে মিছিমিছি সঙ্গে নেওয়া হলো বলে মেঘনাদকে তখন কথা শুনিয়েছিলাম বটে, কিন্তু সত্যিকারের কত উপকার যে সেটা করলো তা বুঝলাম আরও কদিন পরে,
সে কথা যথা সময়ে বলবো। আমার কিন্তু এভাবে তাড়াহুড়ো করে সিমলা ছেড়ে যাওয়ার ইচ্ছে মোটেই ছিল না। বরং ভেবেছিলাম 2-1 দিন এখানে থেকে হিমাচল প্রদেশের রাজধানী এই পার্বত্য নগরীর সৌন্দর্যের স্বাদ অন্তত কিছুটা উপভোগ করি। কিন্তু মেঘনাদ জোর তাগাদা লাগালো। অগত্যা মনের ইচ্ছে মনেতেই চেপে রাখতে হলো। ঠিক সকাল 7টা নাগাদ ক্যাপ্টেন সিংয়ের মিলিটারি জিপ আমাদের নিয়ে সিমলা থেকে যাত্রা শুরু করলো। আমাদের এবারের লক্ষ্য কার্ট রোড ধরে নারকান্দার ওপর দিয়ে সুদূর সিনকি উপত্যকা। জিপের স্টিয়ারিং হুইল ধরেছিলেন ক্যাপ্টেন সিং নিজেই। কয়েক মাইল রাস্তা যেতেই বুঝলাম ক্যাপ্টেন সিং একজন সুদক্ষ চালক। দুর্গম পাহাড়ি চড়াই উতরাইয়ের পথ ধরে তীব্র গতিতে ছুটে চলেছে আমাদের জিপ। যাত্রাপথে কোথাও রুক্ষ পাহাড়, পাহাড় ভাঙা সরু রাস্তা, রাস্তার পাশেই গভীর খাদ। গাড়ি কোনো রকমে বেসামাল হলেই পাহাড়ি খাদে পড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। পথের ধারে কোথাও বা পাইনের জঙ্গল। দূর থেকে মনে হয় পাহাড়গুলোর ওপর যেন প্রকৃতি সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। আমি মুগ্ধ দৃষ্টিতে দেখছিলাম প্রকৃতির অপূর্ব বন্য রূপ। শহর জীবনের নানা সমস্যায় বিব্রত জীবন এই মুহূর্তে যেন দুঃস্বপ্নের স্মৃতি মাত্র। ক্যাপ্টেন সিং, ড্রাগন পাহাড়ের রহস্য আপনাকে ঠিক কবে থেকে প্রথম ভাবাতে শুরু করলো বলতে পারেন? মেঘনাদের কথায় আমার চিন্তাসূত্র ছিন্ন হলো। সে প্রায় বছর খানেক আগের কথা। স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে পথের দিকে তাকিয়ে ক্যাপ্টেন সিং বলতে লাগলেন, আমাদের মিলিটারির একজন টহলদার জওয়ান মহিন্দরলাল জনশূন্য পাহাড়ের এলাকায় এক আদিবাসী যুবকের সন্ধান পায়। যুবকটি উদ্ভ্রান্তের মতো একা নিঃসঙ্গ ঘুরে বেড়াচ্ছিল পাহাড়ে পাহাড়ে। মহিন্দরলালকে দেখে সে পালাবার চেষ্টা করে, কিন্তু মহিন্দর তাকে চটপট গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসে। যুবকটিকে আমার অদ্ভুত মনে হয়েছিল। কেন? প্রথমত, আদিবাসী এলাকার মানুষ হয়েও কি এক অজ্ঞাত কারণে তার নিজেদের গ্রামে প্রবেশের অধিকার থেকে সে বঞ্চিত। তাই পাহাড়ে একা ঘুরে বেড়াচ্ছিল উদ্ভ্রান্ত অবস্থায়। দ্বিতীয়ত, যুবকটিকে যেন কি এক ভয়ঙ্কর আতঙ্ক সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছিল। তাই কোনো কিছু বলা তো দূরের কথা, কিছু জিজ্ঞেস করলেই সে যেন শিউরে উঠছিল। সম্ভবত সঙ্গে সঙ্গে তার অতিস্মৃতির কোনো চিত্র চোখের সামনে ভেসে উঠছিল। আমি অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কিছু বের করতে পারিনি। তবে এটুকু বুঝেছিলাম, ও আসছে ড্রাগন পাহাড়ের ওপার থেকে। হয়তো ওখানকার আদিবাসী প্রথায় ওকেও কোনো এক বৈশাখী পূর্ণিমায় রাতে ড্রাগন দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল। জীবন্ত ড্রাগন দেবতার বাহন তাকে হয়তো নিয়েও গিয়েছিল ড্রাগন পাহাড়ের ওপরে, কিন্তু যে কোনোভাবেই হোক সে পালিয়ে আসতে পেরেছে। তবু আতঙ্ক তাকে তাড়া করে বেরিয়েছে। যুবকটি আছে এখনো? মেঘনাদ জিজ্ঞেস করে। না, ক্যাপ্টেন সিং বললেন, ক্রমাগত ভয় আর আতঙ্কে ওর মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল। ওকে আমি আমাদের মেডিকেল ট্রিটমেন্টে রেখে সারিয়ে তুলবো ভেবেছিলাম, কিন্তু তার হলো না। কদিন পরে কোনো এক ফাঁকে আমাদের ক্যাম্প থেকে সে বেরিয়ে যায়। তারপর ওর তোমরানো থ্যাতলানো দেহটা পাওয়া যায় পাহাড়ি খাদের ভেতর। বোধহয় বিভীষিকাময় দিশেহারা হয়ে গিয়ে ছুটোছুটি করতে গিয়ে খাদে পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন সিং একটু থেমে বললেন, এই আশ্চর্য ঘটনাটাই ড্রাগন পাহাড় ঘিরে দীর্ঘদিনের গুজব সম্পর্কে প্রথম কৌতূহল করেছিল। পরের ঘটনা সবই তো আগে আপনাদের বলেছি। মেঘনাদ পকেট থেকে অন্যমনস্কভাবে একটা সিগারেট বের করে বলল, সেই আদিবাসী ছেলেটা সত্যিই আচমকা খাদের মধ্যে পড়েই মারা গেছে বলে আপনার বিশ্বাস ক্যাপ্টেন সিং? মানে ব্যাপারটা নিছকই দুর্ঘটনা এবং এর মধ্যে অন্য কোনো হাত নেই বলেই আপনি মনে করেন? সামনেই বিপজ্জনক পাহাড়ি বাঁক। সেটা অতিক্রম করে ক্যাপ্টেন সিং একবার মাথাটা ফেরালেন, তারপর দৃষ্টিটা আবার সামনের পথে রেখে বললেন,
সে সময় এর থেকে বেশি কিছু ভাবতে পারিনি। তবে প্রকৃত রহস্যের সন্ধান মিললে হয়তো অনেক অজানা তথ্য জানা যেতে পারে। মেঘনাদ আর কোনো কথা বলল না। ও চুপচাপ সিগারেটের ধোঁয়া ছাড়ছে। কিন্তু আসলে কি বলতে চায় মেঘনাদ? গত বছরে ড্রাগন পাহাড় থেকে পালিয়ে আসা সেই পাহাড়ি ছেলেটার ওই মৃত্যুকে কি সে দুর্ঘটনা বলে মেনে নিতে পারছে না? কিন্তু কেন? আমি জানি এই মুহূর্তে প্রশ্ন করলেও মেঘনাদের কাছ থেকে সঠিক জবাব পাওয়ার আশা নেই। অগত্যা চোখ দুটো রাখলাম জিপের বাইরে পাহাড়ি বন্য সৌন্দর্যের দিকে। কিন্তু মন সেখানে একসঙ্গে অনেক কথা ভেসে উঠতে লাগলো। কোন অজানা রহস্যের সন্ধানে চলেছি আমরা? সেখান থেকে কোনোদিন ফিরতে পারবো তো? দুর্ভেদ্য বনাঞ্চল সিনকি উপত্যকার আদিবাসী গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ক্যাপ্টেন সিংয়ের সামরিক ছাউনি। আমরা গিয়ে পৌঁছলাম সন্ধ্যা নাগাদ। অনেকটা পাহাড়ি পথ জিপে আসতে হয়েছে। মাঝে বিশ্রামের কিছু ফুরসত অবশ্য দু এক জায়গায় মিলেছে, কিন্তু তবুও শরীর বড় ক্লান্ত। সিনকি উপত্যকার বনাঞ্চল যেন প্রাগৈতিহাসিক পৃথিবীর এক আদিম স্মৃতি নিয়ে বিরাজ করছে। সভ্য মানুষের পদচিহ্ন এই অঞ্চলে খুব বেশি পড়েনি। অজানা অদ্ভুত কত রকমের গাছগাছালি, লতা গুল্ম পরস্পর জড়াজড়ি করে যেন রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে কি এক আদিম সংকেত বুকে নিয়ে। পাহাড়ি জলধারাগুলির স্রোত প্রচণ্ড। আমরা সামরিক ছাউনিতে পৌঁছবার সময় শুনতে পেলাম একসঙ্গে অনেকগুলি জংলি ঢাকের আওয়াজ। ক্যাপ্টেন সিং বললেন, জঙ্গলি ওঝা দেবী রানী ড্রাগন দেবতার পুজো করছেন। সারাটা বৈশাখ মাস নাকি সন্ধ্যে থেকে এই রকম পুজো অর্চনা চলে। প্রথম এই মাসেরই বৈশাখী পূর্ণিমার রাতে জীবন্ত ড্রাগন দেবতাকে নিবেদন করা হয় একটি তাজা আদিবাসী তরুণকে। সেদিন সারাটা রাত ভালোভাবে ঘুমোতে পারিনি আমি। যদিও ক্যাপ্টেন সিং সামরিক ছাউনির ভেতর তার তাঁবুর পাশেই আমাদের শোয়ার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন। মেঘনাদ কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছে, যাকে বলে সশব্দে ঘুম। ওর নাকের ভিতর থেকে নানা ধরনের সঙ্গীত ভেসে আসছিল। আমি ঘুমোতে পারছিলাম না। তন্দ্রার ঘোরে বেশ কয়েকবার দুঃস্বপ্ন দেখেছি। একবার দেখলাম আদিবাসী ওঝা দেবী রানী হাতে একটা ভয়ঙ্কর বর্ষা নিয়ে ছুটে আসছে আমার দিকে। এলোমেলো চুলগুলো তার বাতাসে উড়ছে, চোখ দুটো ঘোলাটে লাল, মুখে বিষাক্ত হাসি। কাছে আসতেই আমি চিৎকার করতে গেলাম, কিন্তু দেখি সেটা আর ওঝা দেবী রানী নয়, একটা হিংস্র ড্রাগন। বুকে হেঁটে সে ক্রমেই এগিয়ে আসছে আমার আরো কাছে। মুখ দিয়ে তার ঝলকে ঝলকে বেরোচ্ছে আগুন। ঘুম ভেঙে গেল আমার। সারা শরীর ঘামে ভিজে গেছে। তারপর যতবারই ঘুমোবার চেষ্টা করেছি, ঘুম আর আসেনি। মনটা কি আমার এত সহজেই দুর্বল হয়ে পড়ল? তাঁবু থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছি। চারিদিকে আবছা অন্ধকার। শুক্লপক্ষের জ্যোৎস্নার হালকা আলো ছড়িয়ে পড়েছে পাহাড়ের দূর বনাঞ্চলে। কিন্তু কি শীত রে বাবা! যদিও যথেষ্ট গরম জামা কাপড় পরে রয়েছি, তবু ঠান্ডা যেন বশ মানছে না। সেই সঙ্গে দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ। সারাটা বৈশাখ মাস ধরে ওই আদিবাসী গোষ্ঠীর উৎসব চলে। এত দূর থেকেও দেখতে পেলাম সেই অঞ্চলের আকাশটা লাল হয়ে রয়েছে। হয়তো রাশি রাশি মশাল জ্বলছে সেখানে। কিছুক্ষণ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিরে এলাম তাঁবুর মধ্যে। মেঘনাদ তখনও ঘুমে অচৈতন্য। পরদিন সকালে ক্যাপ্টেন সিং এক জঙ্গলি আদিবাসী তরুণকে নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। ছেলেটির বছর 20 বয়স। এই অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর মতো হলদেটে গায়ের রং,
চোখ দুটো ছোট ছোট, ঠোঁট পাতলা, ছিপছিপে গরম, পরনে ভাল্লুকের চামড়ার পোশাক, গলায় হাড়ের মালা, হাতে একটা টাঙ্গি। ক্যাপ্টেন সিং ওর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই এলাকায় এই আমার সব থেকে বড় বন্ধু, নাম পিংলা। ছেলেটি দুপাটি দাঁত বের করে হেসে আমাদের অভিবাদন জানালো। পিংলা নামটা শুনেই মনে পড়ল ক্যাপ্টেন সিং যার কথা বলেছিলেন, যে তাকে সিনকি গিরি উপত্যকার ওই আশ্চর্য আদিবাসী সম্প্রদায়ের অনেক গোপন তথ্যের সন্ধান দিয়েছে। মেঘনাদ পিংলাকে কয়েকটা উপহার দিল, স্প্রিং দেওয়া ভাল্লুক, মোটর গাড়ি, চামড়ার ডুগডুগি। পিংলা অবাক হয়ে সেগুলো দেখছিল আর খুশিতে হেসে উঠেছিল। আদিম বন্য এই মানুষগুলো স্বভাবে ভারী সরল আর হাসি খুশি। ক্যাপ্টেন সিং কাজ চালাবার মতো কিছু কিছু ইংরেজি শব্দ তাকে শিখিয়েছেন, অন্তত ভাব বিনিময়ের অসুবিধে বিশেষ হয় না। ক্যাপ্টেন সিং মেঘনাদের দিকে তাকিয়ে বললেন, পিংলাকে আরো বশ করতে পারলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। অন্তত দোভাষীর কাজটা তো আমরা এখনই অনায়াসে ওকে নিয়ে চালাতেই পারি। মেঘনাদ কোনো উত্তর দিল না। পিংলাকে ও ভালোভাবে লক্ষ্য করছিল। বিকেলে ক্যাপ্টেন সিংয়ের তাঁবুতে চা চক্র চলছিল। হঠাৎ মেঘনাদ বলল, ক্যাপ্টেন সিং, আপনি যদি সত্যিই ড্রাগন পাহাড়ের রহস্যের সমাধান চান, তবে একটা বিশেষ ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে। অবশ্যই, কি করতে হবে বলুন। ক্যাপ্টেন সিং উন্মুখ হয়ে বললেন, সিনকি উপত্যকার ওই পাহাড়ি উপজাতিদের গ্রামে আমার আর অর্ণবের কয়েকটা রাত থাকার ব্যবস্থা করে দিতে হবে। তার মানে কি বলছেন আপনি? ক্যাপ্টেন সিং চেয়ারে সোজা হয়ে বসলেন। হ্যাঁ ক্যাপ্টেন সিং, এখানে অনেক কিছুই আমায় জানতে হবে। সবচেয়ে আগে আমার জানা দরকার ওই আদিবাসী সম্প্রদায়ের প্রকৃত জীবনধারা এবং তার মধ্যে রহস্যের সূত্রটা কোথায়। মেঘনাদ বলল, সেটা কত বড় অসম্ভব তা আপনি ভেবে দেখেছেন মেঘনাদ ভাইয়া? ক্যাপ্টেন সিং মাথা নাড়লেন। এই অসম্ভবকেই তো সম্ভব করতে হবে ক্যাপ্টেন। আমার বিশ্বাস খুব একটা বেগ পেতে হবে না যদি পিংলা এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করে। পিংলা? হ্যাঁ, পিংলা। কিন্তু মেঘনাদ ভাইয়া। ক্যাপ্টেন সিংয়ের ইতস্তত ভাব দেখে মেঘনাদ বলল, পিংলাকে দিয়ে কাজ হাসিল করার দায়িত্বটা আমি নিলাম। আপনি শুধু আমাকে আমার প্রয়োজন মতো সাহায্য করবেন। ক্যাপ্টেন সিং অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন এই দুঃসাহসী যুবকটির দিকে। মেঘনাদের কণ্ঠস্বর কিন্তু অত্যন্ত আত্মপ্রত্যয়ী। ক্যাপ্টেন সিংয়ের চোখে চোখ রেখে মেঘনাদ বলল, ড্রাগন পাহাড়ের রহস্যের জবনিকাপাত যদি সত্যিই চান, আমার শর্ত আপনাকে মেনে নিতে হবে ক্যাপ্টেন। ক্যাপ্টেন সিং কিছুক্ষণ কোনো কথা বললেন না। তারপর ডান হাতটা মেঘনাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি রাজি। দুটি বলিষ্ঠ হাত পরস্পরকে জড়িয়ে ধরল। সত্যি বাহাদুরি আছে মেঘনাদের, যা স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। সেই অসম্ভব ব্যাপারকেও কত সহজে সে সম্ভব করে ফেলতে জানে। পিংলাকে বশ মানিয়ে ও প্রবেশ করেছিল সিনকি উপত্যকার সেই বিশেষ গ্রামটিতে। গ্রামের আদিবাসীদের সর্দার থিংডনের সঙ্গে দেখাও করেছে। অবশ্য যত সহজে বলা হলো, কাজটা মোটেই তত সহজ হয়নি। প্রথমটা থিংডন কিছুতেই মেঘনাদের সঙ্গে দেখা করতে রাজি ছিল না। এজন্য অনেক কায়দা, অনেক ছলচাতুরি করতে হয়েছে। এ ব্যাপারে আবার মেঘনাদ কাজে লাগিয়েছে সর্দার থিংডনের একমাত্র তরুণ ছেলে তাজুকে। তাজু পিংলার অভিন্ন হৃদয় বন্ধু। সেই শেষ পর্যন্ত থিংডনের সঙ্গে মেঘনাদের সাক্ষাৎকারটা ঘটিয়ে দেয়।
বেটে খাটো বলিষ্ঠ চেহারা সর্দার থিংডনের। বয়স যথেষ্ট হলেও শরীরে একটা পেশিও শিথিল হয়নি। পরনে ভাল্লুকের চামড়ার পোশাক, গলায় হাড়ের গয়না, হাতে টাঙ্গি। থিংডনকে শেষ পর্যন্ত বশ মানালো মেঘনাদের আনা ফিলিপস কোম্পানির সেই ট্রানজিস্টার রেডিও সেটটা। এমন ভুতুড়ে কলের গান সে তার এতখানি জীবনে কখনো শোনেনি। মেঘনাদ যখন ট্রানজিস্টারের সুইচ অন করল, তার ভিতর থেকে আওয়াজ শুনে প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল উপজাতীয় সর্দার। তারপর মেঘনাদ যখন ধীরে ধীরে ভয় কাটিয়ে দিল, তখন সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল রেডিও সেটটার দিকে। তারপর সাষ্টাঙ্গে শুয়ে অভিবাদন জানালো ওটাকে। সর্দারের দেখা দেখি সেখানে অন্য যারা যারা ছিল তারাও সেই একই আচরণ করল। এরপর মেঘনাদ যখন থিংডনকে গোটা রেডিওটাই উপহার দিতে চাইল, থিংডন তখন আনন্দে উত্তেজনায় হইচই শুরু করে দিল। দেখতে দেখতে ছুটে এলো গ্রামের আর সব আদিবাসীরা। সে যেন এক উৎসবের ধুম। থিংডন নিজে রেডিওটা চালিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ট্রানজিস্টারটার দিকে। তাদের দু চোখে ভয় আর বিস্ময় জড়ানো। কিন্তু থিংডনের ভয় কেটে গেছে। তার দু চোখে আনন্দ, আর সেই সঙ্গে মেঘনাদের প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতা। এমন জিনিসটি উপজাতীয় দলপতির অহংকার তার প্রজাদের কাছে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কত সরল এদের মানসিক গঠন, আমি আশ্চর্য হয়ে ভেবেছি। দেখতে দেখতে মেঘনাদের সঙ্গে ভারী ভাব হয়ে গেল সর্দার থিংডনের। কিন্তু এত করেও গ্রামের ভেতর থাকার অনুমতি মিলল না। ওদের ওঝা দেবীরানীর অনুমতি ভিন্ন এ সুযোগ কিছুতেই তারা তাকে দিতে পারে না। তাহলে নাকি ড্রাগন দেবতার অভিশাপ নেমে আসবে তাদের উপর। কিন্তু মেঘনাদের অভিধানে আজ পর্যন্ত অসম্ভব বলে কোনো শব্দ নেই। অবশেষে নানা কায়দায় সর্দারের আন্তরিক প্রচেষ্টায় সুযোগ যেটুকু পাওয়া গেল, তা অবশ্য মন্দের ভালো। আদিবাসী গ্রাম এলাকার বাইরেটায় আমরা থাকতে পারি, আর প্রয়োজনে বিশেষ অনুমতি নিয়ে তবেই ঢুকতে পারি গ্রামের ভেতর। আপাতত এই সুযোগটাই বা কম কি। সিনকি গিরি উপত্যকায় গ্রাম এলাকাটির বাইরে আমাদের তাঁবু খাটানো হলো। তাঁবুর বাসিন্দা হলাম আমরা দুজন, আমি আর মেঘনাদ। ক্যাপ্টেন সিং থাকতে চেয়েছিলেন, কিন্তু মেঘনাদ রাজি হয়নি। বলেছে, কটা দিন আমার ওপর বিশ্বাস রাখুন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন যেখানে দরকার আপনার সাহায্য ঠিকই নেব। অগত্যা ঠিক হয়েছে, তিনি মাঝে মাঝে এসে আমাদের খোঁজ নিয়ে যাবেন, আর আমাদের খাওয়া থাকার তদারক করবে আদিবাসী তরুণ পিংলা। একটা রাত কেটে গেল ছোট্ট তাঁবুটায়। সারা রাত দু চোখে ঘুম নামেনি। জেগে থেকে শুনেছি জংলি ঢাকের আওয়াজ, সেই সঙ্গে আদিবাসীদের সমবেত নৃত্যগীতের শব্দ। আকাশে জ্বলছে দাউ দাউ মশালের আগুন। এইভাবেই কেটে গেছে রাতটা। ভোরের দিকে ঘণ্টাখানেকের জন্য মাত্র দু চোখের পাতা বুঝতে পেরেছিলাম। পরের সারাটা দিন কেটে গেল সিনকি উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে পায়ে হেঁটে ঘুরে বেরিয়ে। পরনে ছিল ভারী গরম পোশাক, মাথায় শীতের টুপি, কাঁধে ঝোলানো ফ্লাস্ক, আর কোমরে গুলি ভরা রিভলভার। পিংলা খাবারের ব্যাগ হাতে সর্বক্ষণই আমাদের সঙ্গে ঘুরছে। গত কয়েকদিনের মধ্যেই মেঘনাদের ভারী ভক্ত হয়ে পড়েছে ও। কি করে মেঘনাদকে আরও খুশি করা যাবে কিছুতেই যেন ভেবে পাচ্ছে না। সিনকি উপত্যকার প্রতিটি গাছ, পাথর আর লতাগুল্ম চিনিয়েও যেন ওর শান্তি নেই। ওর কাছ থেকে ইতিমধ্যেই আমরা ওদের গোষ্ঠীর আরও কিছু রহস্য জানতে পেরেছি, বিশেষত ওদের ওঝা দেবীরানী সম্পর্কে। ওদের কাছে তিনি নাকি সত্যি দেবী তুল্লা। বাস করেন ওদের গ্রামের উত্তর প্রান্তে ড্রাগন দেবতার বেদির কাছে ছোট্ট একটা কুঁড়ে ঘরে।
তার ব্যক্তিগত চালচলনের খবর কেউ রাখে না। তবে মাঝে মাঝে বেশ কয়েকদিনের জন্য তিনি গ্রাম থেকে উধাও হয়ে যান। তখন কোথায় যান কেউ বলতে পারে না। অনেকের ধারণা উনি নাকি গভীর রাত্রে ড্রাগন পাহাড়ে ড্রাগন দেবতার সঙ্গে কথা বলতে যান। তারপর যখন ফিরে আসেন আশ্চর্য সব জাদুর গুণ নিয়ে। কারোর অসুখ বিসুখ কিংবা জটিল ব্যাধি তখন তিনি খুবই সহজে ভালো করে দেন। পিংলার কাছে আমরা অবাক হয়ে শুনেছি ওদের দেবী রানীর কথা। আমি জিজ্ঞেস করেছিলাম, তা তোমাদের ড্রাগন দেবতার বেদিটা ঠিক কি? পিংলা বলেছে, গ্রামের উত্তর প্রান্তে খানিকটা খোলা জায়গায় একটা বড় বেদি আছে। প্রতি শনিবার সন্ধ্যাবেলা সেখানে ড্রাগন দেবতার উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য ইত্যাদি রেখে আসি। রাত্রে আমরা কেউ সেদিকে যাই না, কিন্তু পরদিন সকালে গিয়ে সেগুলো দেখতে পাই না। ওই বেদিতেই বোধহয় তোমরা ড্রাগন দেবতার উদ্দেশ্যে প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাত্রে একজন করে তরুণকে নিবেদন করো। পিংলা ড্রাগন দেবতার উদ্দেশ্যে মাথা নিয়ে সম্মান জানিয়ে বলেছে, হ্যাঁ। কতদিন যাবৎ চলেছে এই প্রথা? পিংলা মেঘনাদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না, তার জানা নেই। ও শুধু এইটুকু জানে, ড্রাগন দেবতা দেবী রানীকে পাঠিয়েছে তাদের ওঝা করে। আর দেবী রানী আসার পর থেকেই এই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের যা কিছু বাড়বাড়ন্ত। পিংলার ভাষায় সবই দেবী রানীর পয়ম অন্তরে। সিনকি উপত্যকা থেকে কিছুটা পথ আরও উত্তরে শুরু হয়েছে ড্রাগন পাহাড় যাবার পথ। পথ ওই নামেই, প্রচণ্ড দুর্গম পাহাড়ি চড়াই আর উতরাই। মেঘনাদের ইচ্ছে ছিল দিনের বেলাতেই ড্রাগন পাহাড়ের কিছুটা ভিতর থেকে ঘুরে আসবে, কিন্তু পিংলা কিছুতেই যেতে দিল না। নিজেদের বিশ্বাস যাই হোক, হিতৈষী ওই আদিবাসী তরুণটির ভালোবাসা আর আশঙ্কার বাঁধন ছিঁড়ে সেই মুহূর্তে কিছুতেই যাওয়া সম্ভব ছিল না। সেই রাতেই শুনলাম সেই ভয়ঙ্কর গর্জন। ক্যাপ্টেন সিং যে গর্জনকে বজ্রপাতের সঙ্গে তুলনা করেছিলেন, গর্জনটা ভেসে আসছে অনেকটা দূর থেকে। তবু মনে হলো আমাদের তাঁবুটাও কেঁপে উঠছে সেই ভয়ঙ্কর গর্জনে। মেঘনাদের আগেই ঘুম ভেঙে গিয়েছিল। গর্জনের শব্দে এসে খাটিয়ার ওপর উঠে বসেছে। গর্জনটা বেশ কয়েকবার শোনা গেল পরপর। সিনকি উপত্যকার ড্রাগন দেবতার বাহন, মেঘনাদ ফিস ফিস করে বলল। আমি বড় বড় চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। কোনো জানোয়ারের গলায় এমন ডাক আমি জীবনে শুনিনি। আদিবাসীদের নাচ, গান, ঢাকের শব্দ হঠাৎ কেমন থমকে গেছে। একটু বাদে গর্জনও থেমে গেল। সিনকি উপত্যকায় নেমে এলো অশুভ নিঃশব্দতার এক কালো ছায়া। সারাটা রাত কেটে গেল এইভাবে। রাতের স্তব্ধতা ভেঙে একটা বুনো জন্তুর ডাকও আর শোনা গেল না। একসময় ভোরের আলো ছড়িয়ে পড়ল সিনকি উপত্যকায়। ড্রাগন পাহাড়ের মাথায় সূর্য উঠল যেন ড্রাগন দেবতার মুখের গনগনে আগুন ছড়িয়ে। একটু বেলায় দৌড়ে তাঁবুতে ঢুকলেন ক্যাপ্টেন সিং। ঘরে ঢুকেই যে সংবাদটা দিলেন সেটা বিস্ফোরণের মতো ফেটে পড়ল আমাদের কানে। মেঘনাথ ভাইয়া পিংলা খুন হয়েছে। মেঘনাথ ফ্লাস্ক থেকে চা ঢেলে খাচ্ছিল। ক্যাপ্টেন সিংয়ের আকস্মিক সংবাদের ধাক্কায় মেঘনাদের হাতের কাপ হাত থেকে সশব্দে পড়ে গেল। কি বলছেন আপনি ক্যাপ্টেন? আমি প্রায় চিৎকার করে উঠলাম। হ্যাঁ অর্ণব বাবু, আজই ভোরের দিকে একজন টহলদার জওয়ান এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে খাদের মধ্যে ওর দেহটা খুঁজে পেয়েছে। ক্যাপ্টেন সিং উত্তেজিতভাবে বললেন, কিন্তু এটাকে দুর্ঘটনা না বলে আপনি খুন বলছেন কেন ক্যাপ্টেন?
মেঘনাদ প্রশ্ন করল। তার কারণ নিছক খাদের মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হলে শুধুমাত্র তার মাথাটা গুঁড়িয়ে যেত না মেঘনাথ ভাইয়া। মাথাটা গুঁড়িয়ে গেছে? হ্যাঁ, তাকে শনাক্ত করতে পেরেছি একমাত্র তার গলার সোনালি রঙের চেনটার সাহায্যে। কদিন আগে যা আপনি ওকে উপহার দিয়েছিলেন। আমি এক্ষুনি একবার মৃতদেহটা দেখতে চাই। মেঘনাদ উঠে দাঁড়ালো। হ্যাঁ চলুন, লাশটা সেখানেই এখনো পড়ে আছে। আমি গিয়ে না পৌঁছলে কেউ তাতে হাত দেবে না। আমরা তিনজন তাঁবু থেকে বেরিয়ে এলাম। পিংলার মৃতদেহটা পড়ে আছে ড্রাগন পাহাড়ে যাবার পথের পাশে এক পাহাড়ি খাদের মধ্যে। মৃতদেহের শরীরটা মোটামুটি অক্ষত থাকলেও মাথাটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। মনে হয় কে যেন গোটা মাথাটাই চিবিয়ে ছিবড়ে করে দিয়েছে। বীভৎস দৃশ্য। মেঘনাদ কিছুক্ষণ ধরে দেহটা পরীক্ষা করে বলল, ক্যাপ্টেন সিং, আপনি ঠিকই বলেছেন। পিংলাকে হত্যাই করা হয়েছে, এবং তা অন্য কোনো জায়গায়। এখানে শুধু মৃতদেহটা এনে ফেলে দেওয়া হয়েছে। আপনার এই ধারণার কারণ কি? আপনি নিজেই দেখুন, এভাবে একটা মাথা সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে হলে সেখানে কতটা রক্তপাত হওয়া উচিত। এখানে কিন্তু রক্ত খুব বেশি পড়ে নেই। সত্যিই তাই। পিংলার দেহের আশেপাশে রক্তের ছাপ খুব বেশি নেই। কিন্তু পিংলাকে এভাবে কি হত্যা করতে পারে বলে আপনার ধারণা মেঘনাথ ভাইয়া? পিংলার মৃত্যুতে ক্যাপ্টেন সিং খুবই বিচলিত। হয়তো ওর কাজকর্ম যার বা যাদের স্বার্থকে ক্ষুণ্ণ করছিল। মেঘনাদের কথায় ওর দিকে তাকাই। আদিবাসীরা বলবে এটা ড্রাগন দেবতার অভিশাপ। জানি, সেই অভিশাপের কবলে আমরাও পড়তে পারি যদি এখন থেকে আমরা আরো সাবধান না হই। পিংলার মৃতদেহটা পিছনে রেখে মেঘনাদ ফিরে চলল, সঙ্গে আমরাও। গত কয়েকটা রাত নিদ্রাহীন কাটার পর সে রাতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভেঙে গেল মেঘনাদের হাতের ঝাঁকুনিতে। মেঘনাদ ডাকছে, অর্ণব, অর্ণব ওঠ, উঠে পড়, শুনতে পাচ্ছিস? রাত্রির এক অদ্ভুত স্তব্ধতা। পাহাড়িদের উৎসবের বাজনা গাছে থেমে হঠাৎ শুনতে পেলাম সেই পরিচিত প্রচণ্ড গর্জন, যেন কোনো পাহাড়ি ধস নামার শব্দ। কিন্তু এ ভয়ঙ্কর শব্দের সঙ্গে তারও কিছু পার্থক্য আছে। ধস অমন থেমে থেমে নামে না। রাত কটা এখন কে জানে। মেঘনাদের দিকে তাকিয়ে দেখলাম ওর পরনে গরমের ভারী কোট প্যান্ট, মাথায় টুপি, পায়ে বুট, তাঁবুর বাইরে বেরোবার জন্য একেবারে প্রস্তুত। আমি উঠে বসতেই মেঘনাদ বলল, চটপট তৈরি হয়ে নে, বেরোতে হবে। কি এখন এত রাতে? আমি ঘুম চোখে অবাক হয়ে ওর দিকে তাকাই। হ্যাঁ, এই সময়টাই আমায় বেছে নিতে হয়েছে। একটা রহস্যের মীমাংসা চাই আমি। কি বলতে চাইছে মেঘনাদ? কিন্তু আমি জানি এসব কথা এখন ওকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে না। অগত্যা সেই নিস্তব্ধ শীতল রাতে আমাকে মনের সব প্রশ্ন চেপে বেরুতে হলো মেঘনাদের সঙ্গে। মেঘনাদ এগিয়ে চলেছে আদিবাসী গ্রামের দিকে। সমস্ত গ্রামটা কাঠের খুঁটির প্রাচীর দিয়ে ঘেরা। গ্রামে প্রবেশের মাত্র দুটি পথ, একটি সিনকি উপত্যকার দক্ষিণ দিক থেকে, অপরটি উত্তরে। মেঘনাদের গন্তব্য উত্তরের প্রবেশপথের দিকে, যার কিছুটা দূর থেকেই শুরু হয়েছে ড্রাগন পাহাড়ের পথ। ভয়ঙ্কর গর্জনটা এখনো মাঝে মাঝেই ভেসে আসছে ড্রাগন পাহাড়ের দিক থেকে। কিন্তু কোথায় চলেছে মেঘনাদ? কি উদ্দেশ্য ওর? মেঘনাদকে প্রশ্ন করতে উদ্যত হতেই
মেঘনাদ হঠাৎ আমার মুখে হাত চাপা দিয়ে পাশের বড় পাথরটার আড়ালে ছিটকে টেনে নিয়ে গেল। আমি মেঘনাদের দিকে তাকালাম। ও নিজের ঠোঁটের উপর আঙুল রেখে নীরবে আমায় দেখিয়ে দিল একটু দূরের পথটা। একটা পায়ে চলা পথ বেরিয়ে এসেছে আদিবাসী গ্রামের উত্তর প্রবেশদ্বার থেকে। একটা ছায়া মূর্তি গ্রামটা থেকে বেরিয়ে এসে হেঁটে চলেছে। এই গভীর রাতে ওই নিষিদ্ধ পথে কে ও যাত্রী? মেঘনাদ একটু দূর থেকে সেই মূর্তিকে অনুসরণ করতে শুরু করল, সঙ্গে আমি। কিছুটা পথ পিছু নিয়েই বুঝতে পারলাম সামনের ছায়ার মধ্যে পুরুষ নয়, নারী। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা মাথায় এলো। কথাটা চুপি চুপি মেঘনাথের কানে বললাম। মেঘনাথ মাথা নাড়ল, অর্থাৎ আমার আগেই ও অনুমান করেছে। নারী মূর্তি গ্রামের ওঝা দেবী রানী। নারী মূর্তিকে অনুসরণ করে ইতিমধ্যে ড্রাগন পাহাড়ের দিকে বেশ কিছুটা পথ হেঁটে গিয়েছি আমরা। দুর্গম চড়াই উতরাই প্রতি পদক্ষেপে বাধার সৃষ্টি করছে। হাতে টর্চ পর্যন্ত জ্বালাতে পারছি না, তাতে সামনের নারীর কাছে আমাদের উপস্থিতি প্রকাশ হয়ে পড়বে। অন্ধকারটা এতক্ষণে চোখে কিছুটা সয়ে এসেছে। নারী মূর্তির পরনে মনে হলো ভাল্লুকের চামড়ার ভারী পোশাক, মাথায় লোমের টুপি, হাতে গলায় পুতির এবং হাড়ের অলংকার, হাতে টাঙ্গি জাতীয় অস্ত্র। আরও কি আছে দূর থেকে ঠিক বোঝা গেল না। ড্রাগন পাহাড়ের ক্রমশ ভেতর দিকে এগিয়ে চলেছি আমরা। ভয়ঙ্কর গর্জনটা আবার শোনা গেল। এবার অনেক কাছ থেকে। দেবী রানীর সঙ্গে দূরত্ব আমাদের ক্রমে কমে আসছে। হঠাৎ আমি আর মেঘনাদ একসঙ্গেই থমকে দাঁড়িয়ে পড়লাম। দেবী রানী তার আগেই দাঁড়িয়ে পড়েছে। গলা থেকে বেরিয়ে আসছে এক তীক্ষ্ণ শীষের শব্দ। ও কি কাউকে সংকেত পাঠালো? ঠিক সেই মুহূর্তে মনে হলো সামনে একটা বিরাট পাহাড় নড়ে উঠল। তারপর দুলতে দুলতে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। ওটা ওটা পাহাড় নয়, একটা বিরাট জানোয়ার, অন্তত 60 ফুট লম্বা। ঘাড় আর লেজের অংশটা বিরাট। সামনের পা দুটো দেহের অনুপাতে ছোট। পিছনের পা দুটো আর লেজে ভর দিয়ে এগিয়ে আসছে সরীসৃপ জাতীয় ভয়ঙ্কর জীবটা। মুখটা তার লম্বাটে বিভৎস। গলা থেকে মাঝে মাঝেই বেরিয়ে আসছে বজ্রপাতের মতো প্রচণ্ড গর্জন। এর কথাই সেদিন বলেছিলেন ক্যাপ্টেন সিং। আদিবাসীদের ড্রাগন পাহাড়ের ড্রাগন দেবতার বাহন। জীবটার আরো কাছে এগিয়ে যাচ্ছে দেবী রানী। বিশাল জীবটার পাশে তাকে আকারে একটা ছোট্ট পুতুলের মতো মনে হচ্ছে। আমরা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। রাতের গভীরে সিনকি উপত্যকায় এ কি রহস্যময় নাটক অভিনীত হচ্ছে। ভয়ঙ্কর জীবটা আরেকবার গর্জন করে উঠল। তারপর এগিয়ে এলো দেবী রানীর আরো কাছাকাছি। দেবী রানী হাত তুলল, বলল, বসটায় না। আশ্চর্য! দেবী রানীর কণ্ঠে নির্ভুল বাংলা উচ্চারণ। আর সেই আহ্বানে বিশাল জীবটা অন্তত বাধ্য ভঙ্গিতে সামনের পা দুটো নামিয়ে হুড়মুড় করে বসে পড়ল। নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। ড্রাগন পাহাড়ের ভয়ঙ্কর দানবটিকে আদর করছে দেবী রানী। গৃহপালিত জীবের মতো ওর মুখে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সেই ভয়ঙ্কর জানোয়ার
একান্ত অনুগতের মতো পরম তৃপ্তিতে সেই আদরটুকু অনুভব করছে, আর মাঝে মাঝে ওর গলা থেকে যে বিচিত্র শব্দ বেরিয়ে আসছে তা আদর আর তৃপ্তির এক মিশ্র আবেশ। এইভাবে কতক্ষণ সময় কাটলো মনে নেই। আমরা সম্মোহিত হয়ে দাঁড়িয়েছিলাম। একটু বাদে দেবীরানী হঠাৎ জিপটার পিঠের উপর উঠে বসল। তারপর ওর পিঠে একটা ছোট চাপড় মেরে বলল, চল রে ডায়না। ভাষা বিশুদ্ধ বাংলা। আমাদের চোখের সামনে পাহাড়ি আদিবাসী ওঝা দেবীরানী সিনকি উপত্যকার ড্রাগন দেবতার বাহনের পিঠে চড়ে ড্রাগন পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে গেল গত কয়েকদিন আগে পিংলার সেই কথাগুলো। ওদের কারোর কারোর ধারণা দেবীরানী নাকি মাঝে মাঝে কয়েকদিনের জন্য রাতের গভীরে ড্রাগন পাহাড়ে যায় ড্রাগন দেবতার সঙ্গে দেখা করতে। কে জানে, হয়তো এসব তথ্য জানানোর জন্যই পিংলাকে প্রাণ দিতে হলো। ওরা হয়তো বলবে ড্রাগন দেবতার অভিশাপ। মেঘনাদ আরও এগুতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছি। এই অবস্থায় আর এগোনো মানেই মৃত্যুকে স্বেচ্ছায় ডেকে আনা। তবে সে রাতে আর একটা রহস্যের মুখোমুখি আমরা হলাম। তা হলো এই পাহাড়ি উপজাতি গোষ্ঠীর ওঝা দেবীরানী ওদের সম্প্রদায়ভুক্ত কেউ নয়। সে এক বাঙালি নারী। তার গলার স্বর শুনে এটুকু বুঝতে আমাদের ভুল হতে পারে না। চিররহস্যাবৃত হিমালয়ের দূর গহন উপত্যকায় পাহাড়ি আদিবাসীদের এলাকায় আরও কত কি বিস্ময় লুকিয়ে আছে কে জানে। সে রাতের মতো আমরা আবার ফিরে চললাম নিজেদের তাঁবুর দিকে। মেঘনাদের মুখে একটাও কথা নেই। আরও 2 দিন কেটে গেছে। মেঘনাদ আজ সকালে কিছু না জানিয়ে কোথায় যে বেরিয়েছে এখনও তাঁবুতে ফেরেনি। অথচ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। পেটে আমার ছুঁচোয় ডন বৈঠক দিচ্ছে। মাঝে মাঝে মেঘনাদটার মাথায় কি যে ভূত চাপে। আচ্ছা, আমি এখন কি করি? এমন জায়গায় একা বাইরে বেরিয়ে হঠাৎ যদি ও বিপদে পড়ে, খবর পাওয়ার পর্যন্ত কোনো উপায় নেই। ভাবতে ভাবতে ভেতরটা আমার ক্রমেই অস্থির হয়ে উঠেছে। বিশেষত দেবীরানীকে সে রাত্রে এমন অদ্ভুত পরিবেশে এবং পরিস্থিতিতে দেখার পর থেকে আমার মনের অস্থিরতা যেন ক্রমেই বেড়ে চলেছে। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে সব কিছুর মধ্যে একটা গভীর চক্রান্ত আছে। প্রাগৈতিহাসিক ড্রাগন, পাহাড়িদের ওঝা বাঙালি নারী, কোনোটাই স্বাভাবিক বা নেহাত জঙ্গলি ঘটনা বলে তার মানতে পারছি না। অথচ এসবের মূল সূত্রটা কোথায় তাও বোঝবার উপায় নেই। মেঘনাদ গতকাল সেই কথাই বলছিল। বুঝলি অর্ণব, আমি স্থির নিশ্চিত এসব কিছুর পেছনে অন্য কোনো গূঢ় কারণ আছে। তবে যেটাকে ড্রাগন বলে ভাবা হচ্ছে, আমি আজ নিঃসন্দেহে বলতে পারি সেটা আসলে এক প্রাগৈতিহাসিক সরীসৃপ জাতীয় প্রাণী। সন্দেহটা আমার মনে জাগলেও বহুকাল আগে পৃথিবী থেকে লুপ্ত সেই প্রাণীর অস্তিত্বের কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। মেঘনাদ বলে চলে, জীববিজ্ঞানীদের কাছে ওর পরিচিতি ব্রন্টোসরাস নামে, ডাইনোসর সরীসৃপ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ট্রেনে আসার সময় তোকে এদের কথা বলেছি। পৃথিবীর ইতিহাসের মেসোজয়িক যুগে, অর্থাৎ প্রায় 6 কোটি থেকে 23 কোটি বছর পূর্বে ওরাই সারা পৃথিবীর বুকে দাপটে রাজ্যপাট করত। তারপর নানা প্রাকৃতিক এবং অন্যান্য বিপর্যয় ওরা ধীরে ধীরে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায়। কিন্তু তোর কথা যদি সত্যি হয়, তবে আদিম পৃথিবীর এই লুপ্ত প্রাণীটি 20 শতাব্দীর শেষার্ধে হঠাৎ আবার আবির্ভূত হয় কি করে? সে রহস্য আমি এখনো ভেদ করতে পারিনি অর্ণব।
তবে আমার ভাবনাটা বোধহয় মিথ্যে নয়। কিন্তু চিনতে তোর ভুলও তো হতে পারে। না। মেঘনাদ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করল। ভুল আমি করিনি। গত কয়েকদিন যাবৎ ফিজিক্যাল ফিজিওলজির বইটা আমি তন্ন তন্ন করে পড়েছি। তারপর সেই রাত্রে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি জানোয়ারটাকে। ড্রাগন নামে পাহাড়িরা যাকে পুজো করে সেটা একটা ডাইনোসর ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। এমন একটি আদিম প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম কয়েক বছর আগে আবিষ্কৃত হয়েছে দক্ষিণ ভারতের গোদাবরী উপত্যকা অঞ্চলে। কলকাতায় গেলেই দেখতে পাবি সেই অতিকায় কঙ্কালটি আজও সাজানো রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। আমি আশ্চর্য হয়ে শুনছিলাম মেঘনাদের অদ্ভুত কথাগুলো। যা কিছু এখানে ঘটছে তা প্রথম থেকেই আমার কাছে অবিশ্বাস্য, অথচ কোনোটাই শেষ পর্যন্ত অস্বীকার করতে পারছি না। তাহলে কি এটাও আমায় স্বীকার করে নিতে হবে যে আজ থেকে 6 কোটি বছর অতীতের এক লুপ্ত প্রাণী আজও চড়ে বেড়াচ্ছে আজকের পৃথিবীতে, হিমালয়ের পাদদেশে, এই সিনকি উপত্যকায়? শুধু তাই নয়, দেবী রানী, যে পাহাড়ি আদিবাসীদের এক রহস্যময়ী নারী ওঝা, যে নাকি আবার বাঙালি, রাতের অন্ধকারে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে সেই ভয়ঙ্কর ডাইনোসরের পিঠে চড়ে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এসব কথা মেঘনাদের সঙ্গে হয়েছিল গতকাল রাত্রে। তারপর সকালে উঠে সেই যে কোথায় বেরিয়েছে এখনো ফেরেনি। অবশেষে আর থাকতে পারলাম না। বাইরে বেরোবার পোশাকটা পরে বন্দুকটা হাতে নিয়ে বেরোবার উদ্যোগ করছি, হঠাৎ তাঁবুর দরজাটা নড়ে উঠল। ভেতরে প্রবেশ করলো মেঘনাদ। আমি বিরক্তি প্রকাশ করে একটা কিছু বলতে যাচ্ছি, তার আগেই মেঘনাদ বলল, আপাতত কদিন আমার থেকে বিচ্ছেদের জন্য তৈরি হ বন্ধু। তার মানে? মেঘনাদের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো হাসছে। আমার আরেকটু কাছে এগিয়ে এসে বলল, অবশ্য এই তাঁবুটা তুলে ফেলতে হবে, আর তোকেও দিন কয়েকের জন্য গিয়ে থাকতে হবে ক্যাপ্টেন সিং এর সামরিক ছাউনিতে। আর তুই? আমি এখানেই থাকবো। এখানে মানে? এই জমাট শীতের রাতে পাহাড়ি উপত্যকার এই খোলা চত্বরে? মেঘনাদের কথাগুলো হেয়ালি মনে হচ্ছে আমার কাছে। ঠিক তার উল্টো, আদিবাসী সর্দারের ভাল্লুকের চামড়ার নরম বিছানায়। হাতের বন্দুকটা তাঁবুর একদিকে ঝুলিয়ে রেখে বেশ নির্বিকারভাবেই মেঘনাদ বলল, দোহাই মেঘনাদ, ব্যাপারটা একটু খুলে বল প্লিজ। দেখ, এভাবে ক্রমাগত কৌতূহল দমন করে রাখলে না আমার ব্রেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে বলে রাখছি। আমি কথা না বলে পারি না। আমার কথায় খুব জোরে একচোট হেসে নিল মেঘনাদ। তারপর একটু গম্ভীরভাবে বলল, আসলে কি জানিস, প্রকৃত অভিযান আমাদের এইবারই শুরু হবে। মানসিক প্রস্তুতি গড়ে তোল। মানে কি করতে চাস? অভিযানের একটা পথ খুঁজে পেয়েছি। পথ? হ্যাঁ, আজ সকালে পাহাড়ি গ্রামে গিয়েছিলাম আদিবাসীদের সর্দার থিংডনের সঙ্গে দেখা করতে। আগামী পরশু বৈশাখী পূর্ণিমা। ড্রাগন দেবতার কাছে সে রাতের নিবেদন সর্দার থিংডনের একমাত্র তরুণ ছেলে তাজু। কিন্তু তার সঙ্গে তোর কি সম্পর্ক? মেঘনাদ কি বলতে চাইছে আমি বুঝতে পারছিলাম না। মেঘনাদ কিছুক্ষণ সকৌতুকে আমার রুদ্ধশ্বাস কৌতূহলটি উপভোগ করে ধীরে ধীরে বলল, সর্দার থিংডনকে আমি রাজি করিয়েছি। আগামী পূর্ণিমার রাতে ড্রাগন দেবতার বেদিতে শোয়ানো হবে খুব গোপনে থিংডনের ছেলের ছদ্মবেশে আমায়। না! আমি চিৎকার করে উঠি, কি বলছে মেঘনাদ? এই সংকল্প থেকে কেউই আমায় টলাতে পারবে না অর্ণব। এইভাবেই আমি রহস্যের আরো গভীরে পৌঁছতে চাই। সর্দার থিংডনকে আমি বলে দিয়েছি, এই পরিকল্পনা যেন ঘুণাক্ষরে কেউ টের না পায়, এমনকি ওঝা দেবী রানীও নয়। মেঘনাদের কণ্ঠে অটল দৃঢ়তা। কিন্তু সর্দার রাজি হয়েছে?
প্রথমে রাজি হতে চাইনি, কিন্তু ধর্ম আর সংস্কার হার মেনেছে একমাত্র পুত্রের ভালোবাসার কাছে। কিন্তু মেঘনাদ, এ তো তোর আত্মহত্যার পথে এগিয়ে যাওয়া। অশ্রুতে আমার গলা প্রায় ধরে এলো। মেঘনাদ আমার পিঠে হাত রাখল, তারপর ধীরে ধীরে বলল, জীবনটাকে বাজি রেখে এই পথে নেমেছি অর্ণব। এছাড়া ড্রাগন পাহাড়ের রহস্য উদ্ধারের আর কোনো উপায় যে আমি খুঁজে পাচ্ছি না বন্ধু। তবে তুই দেখিস, এই মরণ খেলায় আমার জয় হবেই। তবে এই ব্যাপারে তোর আর ক্যাপ্টেন সিং এর ভূমিকাও কিন্তু কম থাকবে না। কিছুক্ষণ সময় চুপচাপ বসে রইলাম। তারপর একসময় নিজেকে শক্ত করে নিয়ে মেঘনাদের দিকে তাকিয়ে বললাম, আমায় আমায় কি করতে হবে বল। মেঘনাদের চোখ দুটো এবার উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। তারপর চেয়ারটা আমার আরো কাছে সরিয়ে এনে বলল, যা বলছি খুব মন দিয়ে শুনে বুঝে নে। পাহাড়ি আদিবাসীদের জয় ঢাকের শব্দ এত দূর থেকেও শুনতে পাচ্ছি। ওদিকের আকাশটা লালে লাল হয়ে গেছে, বোধহয় একসঙ্গে অনেক মশালের আগুনে। আজ বৈশাখী পূর্ণিমার রাত। ড্রাগন দেবতার কাছে আজ ওদের জীবন্ত প্রাণ নিবেদন করার দিন। কিন্তু আজকের এই অনুষ্ঠানটি এক হিসেবে আরও অনেক রোমাঞ্চকর। আজ প্রাণ উৎসর্গের পালা পড়েছিল সর্দার থিংডনের একমাত্র তাজা তরুণ পুত্র তাজুর। দেবী রানী প্রতি বছর এই পালার ব্যাপারটা স্থির করে দেয়। এবার নাকি ড্রাগন দেবতার মন্ত্র পাঠে তাজুর নাম উঠেছে। মেঘনাদ অবশ্য অন্য কথা বলে। ওর মতে সর্দার থিংডনের ছেলে তাজু ইদানিং আমাদের সম্পর্কে বেশ কিছুটা বন্ধুভাবাপন্ন হয়ে উঠেছিল। তাই পিংলার মতোই এবার কৌশলে ওকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বেছে বেছে তরুণ যুবকদেরই বা শুধু ড্রাগন দেবতার বেদিতে উৎসর্গ করা হয় কেন? সব প্রশ্নের উত্তর খুব শিগগিরই পাওয়া যাবে। কারণ সর্দার থিংডনের ছেলে তাজুর ছদ্মবেশে এবার ড্রাগন দেবতার বেদিতে যে নিবেদিত হবে সে মেঘনাদ। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ নিয়ে সত্যিই সে ফিরতে পারবে তো? আপাতত আমি আর ক্যাপ্টেন সিং এই গভীর রাতে ড্রাগন পাহাড়ে প্রবেশপথের ধারে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে আছি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ভারী গরম পোশাকে ঢাকা। তবু মনে হচ্ছে কুচি কুচি ঠান্ডা ঢুকে আমাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। যদিও সময়টা বৈশাখ মাস এবং হিমালয়ের পাদদেশে সিনকি উপত্যকায় এখন গ্রীষ্মকাল। মেঘনাদের জীবন এখন সম্পূর্ণভাবে আমাদের হাতে। ক্যাপ্টেন সিং আর আমার দুজনের পিঠে ঝুলছে রাইফেল। এছাড়া কোমরে একটা করে তীক্ষ্ণ ধারালো ছুরিও আছে আমাদের। আর আছে 5 ব্যাটারির বড় দুটো টর্চ। রাত 12টা বাজতেই কথা মতো আমরা এখানে এসে বসেছি। এখন শুধু প্রতীক্ষার পালা। ভয়ঙ্কর প্রাগৈতিহাসিক জন্তুটা কিছুক্ষণ আগেই এই পথ ধরে হেঁটে গেছে পাহাড়ি গ্রামের দিকে। আমি যেন এখান থেকে মানুষ চোখে দেখতে পাচ্ছি আদিবাসী গ্রামে ড্রাগন দেবতার পূজা অনুষ্ঠান। দাউ দাউ করে হাজার মশাল জ্বলছে গ্রামের উত্তর প্রান্তের বিরাট পূজা প্রাঙ্গণে। দেবীর আশপাশ ঘিরে শয়ে শয়ে আদিবাসী উদ্দামভাবে নিচে চলেছে জংলি ঢাকের তালে তালে। সামনের বেদির ওপর হাত পা বাঁধা অবস্থায় শোয়ানো রয়েছে সর্দার থিংডনের ছেলে ছদ্মবেশে মেঘনাদকে। সর্দার থিংডন নিশ্চয়ই মাঝে মাঝে দূর পাহাড়ের দিকে তাকিয়ে শিউরে উঠছে নিজেরই অপরাধ বোধ থেকে, সেই সঙ্গে অন্য কোনো পাপের আশঙ্কায়। তবু মেঘনাদের প্রস্তাবে রাজি না হয়ে পারেনি বুড়ো সর্দার।
তাজু যে তার একমাত্র ছেলে। বেদির সামনে দুর্বোধ্য ভাষায় এক মনে মন্ত্র উচ্চারণ করে চলেছে ওঝা দেবী রানী। হঠাৎ উত্তরের বন্ধ দরজার বাইরে থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে এলো। শত শত জয়োদ্ধকের আওয়াজও সে গর্জনের কাছে তুচ্ছ। মুহূর্তের সমস্ত ঢাকগুলো একসঙ্গে থেমে গেল। আবারও সেই গর্জন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল বিরাট আকৃতির সেই জন্তুটা, উচ্চতা প্রায় 60 ফুট। মেঘনাদের মতে 6 কোটি বছর পূর্বে লুপ্ত ডাইনোসরের প্রজাতি ব্রন্টোসরাস নামধারী প্রাগৈতিহাসিক জানোয়ার। খোলা দরজা পথে থপ থপ করতে করতে প্রবেশ করলো জানোয়ারটা। ততক্ষণে সবাই উপুড় হয়ে শুয়ে পড়েছে ড্রাগন দেবতার বাহনকে প্রণাম জানাবার উদ্দেশ্যে। সে আর একবার গর্জন করে উঠল। থরথর করে কেঁপে উঠল আশেপাশের কুঁড়ে ঘরগুলো। আর মেঘনাদ, তার ভেতরটাও কি ততক্ষণে আতঙ্কে শুকিয়ে যায়নি? দেবী রানী হাত তুলল, ইঙ্গিত করল পোষা জানোয়ারটাকে। পাহাড়িদের ড্রাগন দেবতার বাহন এগিয়ে এলো ড্রাগন বেদিটার কাছে। আর একবার গর্জন। তারপর মেঘনাদকে তুলে নিল মুখে করে, ঠিক যেন একটা বিড়াল ছানার মতো। বিরাট ডাইনোসরের মুখে মেঘনাদকে নিশ্চয়ই একটা ছোট পুতুলের মতো মনে হবে। দেবীরানী আবার হাত তুলে ইঙ্গিত করল। ড্রাগন দেবতার বাহন পিছন ফিরে আবার ফিরে চলল খোলা দরজাপথে পাহাড়ি আদিবাসী গ্রামের বাইরে। ততক্ষণে আবার শুরু হয়ে গেছে ঢাকগুলোর প্রচণ্ড আওয়াজ, আর সেই সঙ্গে নাচ। এবার তা যেন আরো উদ্দাম। কল্পনা ছবি দেখতে দেখতে সময় কাটছিল। হঠাৎ ক্যাপ্টেন সিং আমায় একটা খোঁচা দিলেন। অনুবাবু, ওই দেখুন। ক্যাপ্টেন সিং এর কথায় চমকে তাকালাম। পাহাড়ি গ্রামটার কাছ থেকে এগিয়ে আসছে যেন এক চলমান পাহাড়। রেডিয়াম দেওয়া হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 4টে বেজে গেছে। তার মানে রাত শেষ হতে আর খুব বেশি দেরি নেই। পূর্ণিমা রাত, তবু জ্যোৎস্নার রং যেন বড় মলিন। দূর থেকে যেটা এগিয়ে আসছে সেটা পাহাড় নয়, সেই প্রাগৈতিহাসিক জানোয়ারটা। এক পা করে এগুচ্ছে আর ভয়ঙ্করভাবে লেজ আছড়ে চলেছে। হালকা আলোর ছটায় জানোয়ারটাকে আরেকটু কাছাকাছি থেকে ভালোভাবে লক্ষ্য করলাম। মুখে করে কি একটা বয়ে নিয়ে চলেছে ও। নিশ্চয়ই মেঘনাদ। কিন্তু ওই অবস্থায় মেঘনাদ বেঁচে আছে তো? যদিও চামড়ার পোশাকের ভেতর আত্মরক্ষার উপযুক্ত বিশেষ ধরনের প্যাড আছে ওর, কিন্তু তবু কার্যক্ষেত্রে তা পারবে তো ডাইনোসরের কামড় থেকে মেঘনাদকে রক্ষা করতে? অনুবাবু, ক্যাপ্টেন সিং উত্তেজিতভাবে ফিসফিস করে বললেন, ইচ্ছা করছে এখনই ওটাকে পিছন থেকে অ্যাটাক করে। পাগল হয়েছেন? আমি বললাম, তাহলে আমাদের সব পরিকল্পনা বানচাল হয়ে যাবে। আমরা কেউই বাঁচব না। আপাতত আমাদের যা করণীয় তা হলো পিছন থেকে ওকে সন্তর্পণে অনুসরণ করা। এইভাবে আমাদের ড্রাগন পাহাড়ের ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, আপনার লোকজন সব তৈরি আছে তো? হ্যাঁ, তারা আশেপাশে লুকিয়ে আছে, সংকেত দিলে আক্রমণ করবে। ঠিক আছে, ওরা এখানেই থাক। চলুন আমরা দুজনে ওর পিছু পিছু এগিয়ে যাই। ডাইনোসরটা ততক্ষণে ড্রাগন পাহাড়ের ভেতর দিকে বেশ কিছুটা পথ এগিয়ে গেছে। আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করতে শুরু করলাম। ইতিমধ্যে পূর্ব আকাশে পাইন বনের মাথায় সূর্য উঠেছে। রাঙা আলো ছড়িয়ে পড়ছে সমস্ত সিনকি উপত্যকায়। ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে প্রকৃতির দৃশ্যাবলী। এগিয়ে চলেছি পাহাড় ডিঙিয়ে চড়াইয়ের পথ ধরে ধীরে ধীরে। সামনে প্রকৃতিতে গাছপালার সংখ্যা কমে আসছে। রুক্ষ পাহাড়ের ফাঁকে মাঝে মাঝে ছোট ছোট ঝোপ, কোথাও বা ফার্নের জঙ্গল। পদে পদে আলগা পাথরের খণ্ডগুলো
বাধা দিচ্ছে আমাদের আরও এগিয়ে যেতে। পাহাড়ি ঝর্ণার প্রচণ্ড স্রোতে পা যেন ছিটকে দিতে চায়, যেন কোনো নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছি আমরা। গাছ, পাথর, নদী, এখানে সবাই যেন পথের প্রহরী। তাই সকলেই একযোগে প্রতিবাদ জানাচ্ছে, বলতে চায় আর এগিয়েও না, ড্রাগন পাহাড়ের ভেতরে ঢুকলে সে আর ফিরতে পারে না। তবু যেতে আমাদের হবেই, পথের সব বাধা অতিক্রম করে বিরাট ডাইনোসরের পিছু পিছু। অনেকটা পথ হেঁটেছে। হাত ঘড়ি সময় জানাচ্ছে দুপুর অতিক্রান্ত। শরীর ক্লান্ত, পা যেন আর চলতে চায় না। তবু থামবার উপায় নেই। সঙ্গে শুকনো খাবার আছে। চলতে চলতে তাই কিছু মুখে দিয়েছি। জানোয়ারটা একইভাবে এগিয়ে চলেছে। মুখের মধ্যে একইভাবে ঝুলে রয়েছে মেঘনাদ। জানি না ও এখনো জীবিত আছে নাকি মারা গেছে। মেঘনাদের কথা মনে হতেই আমার ক্লান্তি বেশ কিছুটা দূর হয়ে গেল। নিজের জীবনকে বাজি রেখে সে এত বড় বিপজ্জনক পথে পা বাড়িয়েছে কেবল সত্যকে উদ্ঘাটনের জন্যই। ওকে আমায় বাঁচাতেই হবে। দরকার হলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করব। অজস্র পদক্ষেপে চড়াই উতরাই ভেঙে চলেছি। এতদিনে চেনা জগৎকে ফেলে এসেছি অনেক আগে। জানি না এ পথের শেষ কোথায়। এ যেন সত্যি আদিম পৃথিবীর এক অবলুপ্ত অধ্যায়ে হঠাৎ ঢুকে পড়েছি আমরা। হয়তো আর কোনোদিনই ফিরতে পারবো না বিংশ শতাব্দীর চেনা জগতে। আশ্চর্য, একটা জনপ্রাণী কোথাও চোখে পড়ছে না। ড্রাগন পাহাড়ের পথে চলতে চলতে এই ভর দুপুরেও গা ছমছম করছে। এবার একটা খরস্রোতা নদী পার হতে হবে। ডাইনোসরটার কাছে এ কোনো সমস্যাই নয়। পায়ে হেঁটে চলে গেল ওপারে। আমরা চিন্তায় পড়লাম। নদীর যা স্রোত, একবার ভেসে গেলে আর সামলাতে পারবো না নিজেদের। অবশেষে ঝুঁকি নিতেই হলো। নদীর মাঝে মাঝে পাথরের চাঙড়, সেগুলোর উপর পা রেখেই অতি সাবধানে এগিয়ে চললাম ওপারের দিকে। মনে হচ্ছিল এই বুঝি পায়ের তলার পাথর গেল সরে। প্রতিটি পাথরই প্রতিনিয়ত জলের স্পর্শে পিছল হয়ে আছে। যে কোনো সময় পা পিছলে যাওয়া বিচিত্র নয়, কিন্তু ভাগ্য বোধ হয় আমাদের সহায়। ক্যাপ্টেন সিং আর আমি দুজনেই একসময় নিরাপদে পৌঁছে গেলাম নদীর ওপারে। নদীর পর থেকেই শুরু হয়েছে এবড়ো খেবড়ো পাহাড়। অনেকগুলো গুহাও চোখে পড়ল। কে জানে ওই সব গুহার কোনোটার মধ্যে ওত পেতে আছে কি বিপদ। রাইফেল দুটো বাগিয়ে ধরে এবার আমরা হাঁটতে শুরু করলাম। আর একটা পাহাড় ডিঙল জন্তুটা। পাহাড় থেকে নেমেই সামনে আর একটা ন্যাড়া পাহাড়। তার কিছুটা নিচের দিকে একটা বিরাট গুহা। গুহার ভেতরটা এখান থেকে চোখে পড়ে না। ওখানে জমাট অন্ধকার। গুহার সামনে একটা বেশ বড় পাথরের চাঙড়। ডাইনোসরটা মেঘনাদকে সেই পাথরের চাঙড়ের উপর নামিয়ে একটা প্রচণ্ড গর্জন করে উঠল। পাথরের ওপর মেঘনাদের দেহটা পড়ে আছে। প্রাণ আছে কিনা বোঝা গেল না। অর্ণবাবু, আমার মনে হচ্ছে জন্তুটাকে এবার আমাদের আক্রমণ করা উচিত। কে জানে মেঘনাদ ভাইয়া সত্যি এখনো বেঁচে আছে কিনা। কথাটা আমার প্রথমে মনে ধরল, কিন্তু তারপরেই মনে পড়ল মেঘনাদের গতকালের সাবধান বাণী। কোনো অবস্থাতেই ডাইনোসরটাকে নিজে থেকে আক্রমণ করতে যাবি না অর্ণব, তাহলে আমার সমস্ত পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে। তুই শুধু শেষ পর্যন্ত ওটাকে অনুসরণ করে যাবি। আর না, এর শেষ আমাকে দেখতেই হবে। বললাম, ক্যাপ্টেন সিং, ওকে আক্রমণ করে এখন কোনো ফল হবে না। তার চেয়ে বরং আমার কথা শেষ হবার আগেই লক্ষ্য করলাম
অন্ধকার গুহাটা থেকে দুজন লোক বেরিয়ে এসেছে। ওদের চেহারা এখানকার পাহাড়ি আদিবাসীদের মতোই মঙ্গোলিয়ান ধরনের। দুজনেই বেঁটেখাটো বলিষ্ঠ, তবে পরনে গরম কাপড়ের প্যান্ট শার্ট আর ভাল্লুকের চামড়ার সোয়েটার। এই জনমানবহীন পাহাড়ি অঞ্চলে এমন বিজাতীয় সভ্য পোশাক পরা আদিবাসী সত্যিই আশা করিনি। ওরা এসে থমকে দাঁড়িয়ে পড়ল পাথরটার কাছে। তারপর ওদের মধ্যে একজন মেঘনাদের মাথার দিকটা, অন্যজন পায়ের দিকটা ধরে নিয়ে গেল গুহার মধ্যে। একটু বাদে একই চেহারা এবং পোশাক পরিচ্ছদ পরা আর একজন বেরিয়ে এলো গুহাটা থেকে। তার হাতে একটা ভারী লম্বা শেকল, একটা শক্ত বগলেস শুদ্ধ। সে সেটা পরিয়ে দিল ডাইনোসরটার গলায়। তারপর চেনের আর এক প্রান্ত ধরে হেঁটে চলল পাহাড়টার পিছনে, যেমনভাবে কুকুরের গলায় চেন বেঁধে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এক সময় ওরা অদৃশ্য হয়ে গেল পাহাড়টার আড়ালে। আমরা দুজনেই কিছুক্ষণ হতবাক হয়ে দেখলাম চোখের সামনের এই অভাবিত দৃশ্যটা। তারপর আমিই প্রথম কথা বললাম, ক্যাপ্টেন সিং, ড্রাগন পাহাড়ের প্রকৃত অধ্যায় এবার বোধহয় শুরু হলো। বোঝাই যাচ্ছে কোনো উদ্দেশ্যে কিছু মানুষ এখানে একটা ঘাঁটি বানিয়েছে। এই ভয়ঙ্কর ডাইনোসর তাদের পোষা, এবং ওঝা দেবীরানী এদেরই এজেন্ট। আপাতত মেঘনাদ ওদের খপ্পরে। এক কাজ করুন, আপনি ফিরে যান ক্যাপ্টেন সিং। যত শিগগির পারেন আপনার লোকজন নিয়ে এসে এই জায়গাটা ঘিরে ফেলতে বলুন। আর আপনি? আমি ওই গুহার মধ্যে ঢুকবো। কিন্তু অর্ণববাবু। এর মধ্যে কোনো কিন্তু নেই ক্যাপ্টেন সিং। মেঘনাদকে বাঁচাবার শেষ প্রচেষ্টাটুকু আমাকে করতেই হবে। আমার হাতে রাইফেল আছে, সহজে কাবু কেউ আমায় করতে পারবে না। আমি ওই গুহার গোপন রহস্য জানতে চাই। কণ্ঠে আমার দৃঢ়তা। সেই দৃঢ়তাকে অস্বীকার করার সাধ্য ক্যাপ্টেন সিংয়ের ছিল না। তিনি বললেন, বেশ, আমায় কি করতে হবে বলুন। শুনুন, অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। আজ রাতের মধ্যেই আপনি আপনার সশস্ত্র লোকেদের এনে এই পাহাড় ঘিরে ফেলবেন। তারপর 24 ঘন্টার মধ্যে আমরা যদি গুহা থেকে বেরিয়ে না আসি, আপনারা একযোগে গুহা আক্রমণ করবেন। বুঝতে পেরেছেন? তাই হবে। ক্যাপ্টেন সিং মাথা নেড়ে বললেন, কিন্তু অর্ণববাবু, আমি আবার বলছি, যে পথে আপনি এগোতে চাইছেন মেঘনাদের মতোই তা এক ভয়ঙ্কর পথ। আমার স্ত্রীর ধারণা ওই গুহার মধ্যে আছে এক মরণ ফাঁদ। ক্যাপ্টেন সিংয়ের উপদেশ সেই মুহূর্তে আমার কাছে কোনো অর্থই বহন করছিল না, কারণ মেঘনাদকে এখানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চিন্তাও আমি কখনো করতে পারি না। ক্যাপ্টেন সিং আর কিছু বললেন না। ওর শরীরটা একটা সময় মিলিয়ে গেল পাহাড়ের বাঁকে। এখন আমায় এগোতে হবে সামনের ওই রহস্যময় অন্ধকার গুহাটার মধ্য দিয়ে। ওটা বাইরে থেকে দেখে মনে হয় যেন একটা বিরাট অজগর হাঁ করে আছে। এক হাতে রাইফেল, অন্য হাতে 5 ব্যাটারির টর্চটা বাগিয়ে ধরে গুহার মধ্যে পা বাড়ালাম। গুহার মধ্যে টর্চের আলো পড়ল। বেশ চওড়া স্যাঁতস্যাঁতে গুহার মেঝে, দেয়াল, ছাদ। সামনে কতটা পথ গেছে কে জানে। গুহাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লোকজন নিয়মিতই চলাচল করে মনে হয়, কিন্তু এখন কোথাও কোনো শব্দ নেই। গুহার মধ্যে পা দিতেই একরাশ নৈশব্দ যেন ঝাঁপিয়ে পড়ছে আমার উপর। গাটা ছমছম করে উঠল। তারপর টর্চের আলো ফেলে এগিয়ে চললাম আরও ভেতরে। লম্বা গুহাপথ। অনেকটা পথ হেঁটে এসেছি, কিন্তু এখনও গুহার শেষ দেখতে পাইনি। হঠাৎ পিছনে পদশব্দ। কে যেন দ্রুত এগিয়ে আসছে। পিছু ফিরতে গেলাম, কিন্তু তার আগেই একটা ভারী ধাতব ডান্ডা এসে সজোরে আঘাত করলো আমার মাথার পিছনে। এটুকুই শুধু অনুভব করলাম। চোখের সামনে রাশি রাশি সর্ষে ফুল। তলিয়ে যেতে লাগলাম চেতনার অন্ধকারে। শুধু অজ্ঞান হবার পূর্ব মুহূর্তে মনে হলো
দুটি বলিষ্ঠ হাত আমায় যেন কাঁধে তুলে নিয়েছে। তারপর আর কিচ্ছু মনে নেই। কি হবে এরপর অর্ণব এবং মেঘনাথের সাথে জানতে হলে অবশ্যই শুনুন পরবর্তী এবং অন্তিম পর্ব।